শুভ শুভ অপরাহ্ন। আমি জেবিএনএসটিএস এর পক্ষ থেকে অভিজিৎ কর আপনাদের সবাইকে এই জেবিএনএসটিএস এবং বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে আজকে, তাতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এই আলোচনা সভায় যোগদান করবার জন্য। আমরা প্রাত্যহিক প্রতি সপ্তাহে অন্তত একদিন করে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই আলোচনা করে থাকি। তেমনি আজকের বিষয় করোনা ভাইরাস অ্যান্ড দ্য ইমিউন সিস্টেম। আজকে আমাদের সাথে রয়েছেন আজকের বক্তা ডক্টর মালবিকা দেবনাথ। মালবিকা ভট্টাচার্য, সরি, দুঃখিত ভুল বলার জন্য। ডক্টর মালবিকা ভট্টাচার্য, উনি বিবেকানন্দ কলেজ থেকে রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছে আজকে আমাদের ডিরেক্টর প্রফেসর মৈত্রী ভট্টাচার্য। আমি ওনাকে অনুরোধ করব আজকে যিনি বক্তা তাকে ইন্ট্রোডিউস করিয়ে এবং উদ্বোধনী ভাষণ দিয়ে আজকে এই আলোচনা শুরু করতে। মৈত্রীদি। থ্যাংক ইউ অভিজিৎ। আমি সকলকে শুভেচ্ছা জানাই, সকলকে শুভ অপরাহ্ন এবং সুস্বাগতম। যারা আজকে রয়েছেন আমাদের সঙ্গে শ্রোতৃমণ্ডলী, তাদের মধ্যে অনেকেই অলরেডি জেনে গেছেন যে আমরা জেবিএনএসটিএস বিজ্ঞান প্রসারের সঙ্গে যুক্ত হয়ে আমাদের একটা যৌথ মঞ্চ থেকে নিয়মিতভাবে বাংলায় বিজ্ঞান প্রসার এবং প্রচারের একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি, এবং সেই জন্য আমরা সবাই বাংলায় বিজ্ঞান বলার একটা অভ্যাস তৈরি করার চেষ্টা করছি তো বটেই। এবং সমাজের বিভিন্ন স্তরে যারা এমনকি প্রত্যেক দিন আমরা বিজ্ঞান গবেষণার সঙ্গে যুক্ত নাও থাকেন, তাদের সকলেও তাদের মনের মধ্যে যে বিজ্ঞানের বিষয়ে নানান রকমের তৃষ্ণা থাকে, ক্ষুধা থাকে এবং জানবার আগ্রহ থাকে, সেইটাকে আমরা পরিপূর্ণ করার চেষ্টা করছি জেবিএনএসটিএস এর প্ল্যাটফর্ম থেকে। আপনারা সবাই হয়তো জানেন জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ আমাদের সংগঠনের নাম, এবং 1960 থেকে আমরা কাজ করছি। আমরা মূলত দুটো ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন করি। তো এবছরেই সামনে 21শে নভেম্বর আমাদের এবছরের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন হবে। এইখানে আমি এই কারণেই বললাম যে যারা রয়েছেন তাদের চেনা পরিচিত স্কুল, কলেজ, আত্মীয় স্বজনের মধ্যে যারা এবছরে 10 পাস করেছে অথবা 12 পাস করেছে, এদের দুজনদের জন্যই আমাদের জুনিয়র ট্যালেন্ট সার্চ এবং সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন হবে 21শে নভেম্বর। যারা আগ্রহী তারা একটু আমাদের ওয়েবসাইট দেখে নেবেন। এর পরের কথা হচ্ছে যে আমরা এই আজকে যে মঞ্চে পৌঁছেছি, তো আমরা গত 1.5 বছর ধরে সবাই প্রায় টু সাম এক্সটেন্ট গৃহবন্দী। আমরা যদিও অনেকেই আমরা যেমন জেবিএনএসটিএস আমরা নিয়মিত অফিসে আসছি, কিন্তু ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাচ্ছে অনলাইন মাধ্যমে। এবং কলেজ, স্কুল, ইউনিভার্সিটি সব জায়গাতেই প্রায় টিচাররা অনলাইন মাধ্যমে ছাত্রদেরকে অ্যাক্সেস করছেন। তো এই পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা জানি গত 1.5 বছরে কত কিছু যে উথাল পাথাল হলো। কখনো হু একটা ঘোষণা করলো, আইসিএমআর একটা ঘোষণা করলো, আমরা সারা পৃথিবী তাকিয়ে রইলাম কখন কিরকম মাস্ক পরবো, কোন ভ্যাকসিনটা নেব, এইরকম নানা রকম সংশয় প্রতিনিয়ত আমাদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলেছে। তো এই অবস্থায় আমি এমনকি জানি যে আমাদের সারা ভারতবর্ষের লোকজনই কত রকমের জিনিস খুঁজেছেন। কেউ বলেছেন কাঁচা হলুদ খেলে ইমিউনিটি বাড়বে, প্রতিরোধক শক্তি বাড়বে। কেউ সকালবেলা উঠে আমি জানি অনেকে যারা আদা, লেবুর রস, দারচিনি এইসবের একটা সিরাপ তৈরি করে খেয়ে নিচ্ছেন। তো এরকম নানান জিনিসে, কখনো লেবু তো মনে হয় কত বিক্রি হয়েছে যে এই সময় আর ঠিক নেই। আমি বাজারে গেলে দেখেছি প্রত্যেকে এখন 12টা 15টার কমে লেবু কেনে না একসঙ্গে। তো কাজে লেবু, ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এইসব কত রকমের যে চিন্তা ভাবনা আমরা সবাই করছি, তো ইমিউনিটিকে কি করে আমরা ভালো করতে পারি। তো এই জন্য আজকে আমরা একজন বিশেষজ্ঞকে নিয়ে এসেছি, যিনি আমাদের টি-সেল, বি-সেল এইসব গল্প তো আছে, তার সঙ্গে আমাদের করোনা ভাইরাস এবং রোগ প্রতিরোধক শক্তি বা আমাদের ইমিউনিটি, এইটা নিয়ে আজকে আমাদেরকে আলোকিত করবেন।
ডক্টর মালবিকা ভট্টাচার্য। ডক্টর মালবিকা ভট্টাচার্য অবশ্য করেই একজন প্রতিভাময়ী ছাত্রী ছিলেন। লেডি ব্রেবন কলেজ থেকে পড়াশোনা করেছেন জুওলজিতে অনার্স, তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জুওলজিতে এমএসসি করেছেন, রিসার্চ করেছেন, আইপিজিএমআর করেছেন এবং তার নিজের অনেক পাবলিকেশন রয়েছে, নানান বিষয়ের উপর তার কাজ রয়েছে। গবেষণায় ইমিউনোলজি তো বটেই, তার সঙ্গে ক্যান্সার, টিউমার এবং নানান রকম বিষয় নিয়ে তার ভালো রকমের গবেষণাধর্মী পেপার ইত্যাদি, বুক চ্যাপ্টার ইত্যাদি রয়েছে। আর সব থেকে যেটা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে তিনি যত জায়গায় বলেছেন, যত জায়গায় বক্তৃতা দিয়েছেন, তো সব জায়গায় উনি বেস্ট স্পিকার প্রাইজ পেয়েছেন। তো কাজে আমরা আজকে একজন বেস্ট স্পিকারের কাছ থেকে এরকম একটা প্রচন্ড ইম্পর্টেন্ট লেকচার শুনবো ইম্পর্টেন্ট বিষয়ের উপর। সেই জন্য আমি ডক্টর মালবিকা ভট্টাচার্যকে সাদর অভ্যর্থনা জানাই, আমাদের কাছে অভিনন্দন জানাই, এবং আমাদের কোনো প্রোগ্রামে এই প্রথম আমরা মালবিকাকে পেয়েছি। কাজে আমি উষ্ণ অভিনন্দন জানাই যে আগামী দিনে নিশ্চয়ই আমরা তাকে আমাদের আরো নানান পরীক্ষা, নানান প্রোগ্রাম, অনেক কিছু সঙ্গেই যুক্ত করতে পারবো। তো আপনি আপনার নিজের কর্মব্যস্ত সময়ের মধ্যে থেকেও এই যে জনমানসে বিজ্ঞানের প্রচারের জন্য এগিয়ে এসেছেন, সেজন্য আমরা সবাই আপনাকে অভিনন্দন জানাই। আর এছাড়াও আমাদের প্রোগ্রামের সঙ্গে আমাদের ডক্টর অভিজিৎ কর তো পুরো এই চিন্তা ভাবনাটারই রূপকার, কাজেই তিনি রয়েছেন। আমাদের এখানে রয়েছে ডক্টর সুনন্দনা তুরবান কর, আর হচ্ছে শুভদীপ। এরা আমাদের, যারা আমাদের তরুণ শক্তি, তারাই সমস্ত সবার সঙ্গে যোগাযোগ করে, সবকিছু করে। কাজেই সবাই মিলে আজকে আমরা আপনাকে স্বাগতম জানাই। আপনি, অনুরোধ করি আপনি আপনার বক্তব্য শুরু করুন। ধন্যবাদ প্রফেসর মৈত্রী ভট্টাচার্যকে, এত সুন্দর আমার একটা ডেসক্রিপশন দিলেন, যদিও আমি এতটা যোগ্য নই, বাট থ্যাংক ইউ। আমি একটু আগে শেয়ারিংটা হচ্ছে কিনা একটুখানি চেক করে নেব, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করে হ্যাঁ নিই। অবশ্যই অবশ্যই করুন। আসছে, ফুল স্ক্রিন কি আসছে? আপনি শুধুই নিচে একটু হাইটটা করে দিতে পারেন, তাহলে পুরো হচ্ছে। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু ভিডিওটা অফ করে দিই, এক সেকেন্ড। এইটা থেকে একটু ভিডিওটা অফ করে দিলে। আর ওই হাইড বাটনটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এবার ঠিক আছে, ফাইন, একদম পারফেক্ট। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি শুরু করছি। প্রথমত আমি জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের ডিরেক্টর শ্রীমতী মৈত্রী ভট্টাচার্য এবং সায়েন্টিফিক অফিসার ডক্টর অভিজিৎ করকে এবং বাকি আধিকারিকদেরকে অনেক ধন্যবাদ জানাবো আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে, এবং আমার মাতৃভাষায়, সেটা সাধারণত হয়ে থাকে না, আমার মাতৃভাষায় বিজ্ঞান প্রচার ও প্রসারের একটি সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য। এই বলে আমি শুরু করছি। এবং 2019 সালের ডিসেম্বর থেকে এই করোনা ভাইরাসের অতিমারি হঠাৎ করে আমাদের পৃথিবীর বুকে চলে এলো। করোনা ভাইরাস সমগোত্রীয় ভাইরাসের একটি বড় পরিবার, যেগুলো সাধারণ সর্দি জ্বর থেকে শুরু করে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম ও সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম সার্স এর মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। করোনা ভাইরাসের দেহে খোঁচা খোঁচা কাটার মতো যে স্পাইক প্রোটিন গুলো দেখা যায়, যেটা অনেকটা মুকুটের মতো দেখতে লাগে, তাই মুকুটের ল্যাতিন প্রতিশব্দ করোনা থেকে এসেছে এই ভাইরাসের নাম। কোভিড-19 মহামারীর ক্ষেত্রে ইমিউন সিস্টেম গুরুত্বটা আরো বেড়ে গেছে, কারণ এতদিনে হয়তো আমরা সবাই বুঝতে পেরেছি প্রকৃত অর্থে মানে করোনা ভাইরাসকে নির্মূল করার জন্য কোনো ওষুধ বের করা খুবই কঠিন হয়ে উঠছে। সেই ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেমই আমাদের একমাত্র ভরসা। তাই আমরা যত ভালো করে আমাদের ইমিউন সিস্টেমকে বুঝতে পারবো, তত ভালো করে আমরা আমাদের রোজকার জীবনযাপনের অভ্যাসগুলোকে ঠিক করে নিতে পারবো। এটা একটা অদ্ভুত সমাপতন। 1918 সালে ফিরে যাচ্ছি, প্রায় 100 বছর আগে।
এবং সেই সময় H1N1 ভাইরাসের একটা অতিমারি হয়েছিল। ছবিটা খুব চেনা লাগছে, কারণ এখনকার দিনে আমরা রাস্তাঘাটে বেরোলে সেই মাস্ক পরেই ঘুরে বেড়াই। এই যে অতিমারিটি হয়েছিল, এটি একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। আমি 100 বছর আগেকার ঘটনা বলছি, এবং এটি ঘটিয়েছিল H1N1 ভাইরাস, যার জিনের উৎপত্তি কিন্তু পাখি থেকে। আমরা করোনার ক্ষেত্রে জানি এটি বাদুড় থেকে এসেছে। সারা বিশ্বে এই অতিমারি 1918 থেকে 1919 অব্দি চলেছিল, এবং এই অতিমারিতে 50 কোটি মানুষ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল, এবং প্রায় 5 কোটি মানুষ মারা গেছিলেন বিশ্বব্যাপী। 100 বছর পিছিয়ে এলাম, 2019-2020 অতিমারি SARS-CoV-2 ভাইরাস। 2019 সালে চীন উহান প্রদেশে একটি নতুন করোনা ভাইরাস কোভিড-19 শনাক্ত করা হয়। 11 ফেব্রুয়ারি 2020-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর নামকরণ করে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2 SARS-CoV-2। কেন এই নামটা দেওয়া হয়েছিল? এই নামটা দেওয়া হয়েছিল কারণ দেখা গেছিল 2003 সালে একটি করোনা ভাইরাসের আউটব্রেক হয়েছিল, যার সাথে জিনগতভাবে এখনকার আমাদের SARS-CoV-2 সাদৃশ্য থাকলেও প্রকৃতপক্ষে কিন্তু দুটি ভাইরাসের মধ্যে বিশদ পার্থক্য আছে বলে এটাকে SARS করোনা ভাইরাস 2 বলা হলো। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার কালকে 12টার পরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকে ছবিটা তোলা, এবং এই ছবিটা দেখে আপনারা বুঝতে মানে এখনকার করোনার চিহ্নটা দেখানো আছে। যদি আমরা দেখি, এটা হচ্ছে কালকে 4:53 PM 7 সেপ্টেম্বরের হিসেবটা দেওয়া আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 22,11,34,742 বিশ্বব্যাপী কনফার্ম কেসেস, তার মধ্যে 45,74,079টা মৃত্যু হয়েছে, এবং 5 সেপ্টেম্বরের ডেটা যেটা বলছে যে 535,29,27,296 খানা মানুষকে ভ্যাকসিনেট করা হয়েছে। এটা হচ্ছে চিহ্নটা আমাদের করোনার অতিমারি। এবার আস্তে আস্তে আমি ঢুকছি আমাদের ইমিউন সিস্টেমে, কারণ হয়তো অনেকেই এখন বুঝতে পেরেছেন যে ভ্যাকসিন নিয়েও আমরা অনেকে অসুস্থ হয়েছেন, করোনার প্রকোপে আবার পড়েছেন। আমরা যদি সামান্যতম হলেও আমাদের ইমিউন সিস্টেমের বিজ্ঞানটুকুকে বুঝতে পারি, সেটা অনেকটা বেশি আমাদের চেতনা দেবে যে কি করে আমরা কি করব কি করব না, কিভাবে নিজেদেরকে ঠিক রাখবো। এই সামান্য চেতনাগুলো সেখান থেকে আমরা পাবো। আমরা যদি আমাদের ইমিউন সিস্টেমটাকে দেখি, ইমিউন সিস্টেম 3টি ধাপে কাজ করে এবং খুব সুগঠিত ভাবে, কেউ আগে নয় কেউ পরে নয়, খুব সুগঠিত ভাবে এবং পরপরই কিন্তু 3টে ধাপে কাজ করে। প্রথম ধাপটি হচ্ছে 0 থেকে 4 ঘন্টা। শূন্য কখন ধরবো? শূন্য তখন ধরবো যখন বহিরাগত জীবাণুটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলো, এইখান থেকে আমার শূন্য ধরা শুরু হলো। এবং 0 থেকে প্রথম 4 ঘন্টা আমাদের যে ইমিউন সিস্টেমের যে ধাপটা কাজ করে, সক্রিয় হয়ে ওঠে, সেটাকে বলা হয় নন স্পেসিফিক ইনেট ইমিউনিটি। ইনেট কেন বলছি? কারণ মার পেট থেকে যখন আমরা সবাই জন্মাই, আমরা এই ইমিউনিটিটা নিয়ে জন্মাচ্ছি। নন স্পেসিফিক কেন বলছি? কারণ এই ইমিউনিটিটা কিন্তু যে জীবাণুটা ঢুকছে তাকে সেই অর্থে চিনতে পারে না খুব একটা। সে একটা ওভারঅল সার্বিকভাবে একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। যেমন আমাদের চোখের জল, চোখে কিছু পড়লে চোখে জল বেরিয়ে আসে, চোখের জলে লাইসোজাইম এনজাইমস থাকে, সেই উৎসেচকগুলো যেটা চোখের মধ্যে পড়লো সেটাকে নষ্ট করার চেষ্টা করে। আমাদের পাকস্থলীর মধ্যে উৎসেচক আছে, অনেক এনজাইম আছে, আমরা কিছু খেয়ে ফেলে সেই এনজাইমগুলো, তার মধ্যে যদি কোনো জীবাণু যায়, আমাদের পাকস্থলী খুব অ্যাসিডিক মিডিয়াম, সেই অ্যাসিডিক মিডিয়ামে জীবাণুগুলো নষ্ট হয়। এগুলো হচ্ছে নন স্পেসিফিক ইনেট ইমিউনিটি। তাহলে জীবাণু ঢোকার প্রথম 4 ঘন্টা আমরা যেটুকু বুঝতে পারছি যে আমাদের শরীরের বিভিন্ন অংশে কিছু কিছু জায়গা আছে, আমি একটু পরেই দেখাবো নন স্পেসিফিক ইনেট ইমিউনিটি গুলোকে আমরা কোন কোনগুলোকে বলছি। সেই ইনেট ইমিউনিটিটা জেগে ওঠে, সক্রিয় হয়ে যায়। এই 4 ঘন্টা আস্তে আস্তে যখন শেষ হয়ে যাচ্ছে, আমরা এলাম দ্বিতীয় ধাপে। এই যে দ্বিতীয় ধাপে ঢুকলাম, এইখানে যে ইমিউনিটিটা এবার কাজ করতে শুরু করলো সেটাকে বলা হচ্ছে ইনডিউসড ইনেট ইমিউনিটি। ইনডিউসড কেন বলছি? কারণ
এই ইমিউনিটিটা যখন সক্রিয় হয়ে উঠলো, এই ইমিউনিটিতে আমরা দেখতে পাবো পরবর্তী স্লাইডগুলোর মধ্যে যে অনেকগুলো কোষ ইনভলভ আছে, সেলস ইনভলভ আছে। এই কোষগুলো অ্যাক্টিভেটেড হয় জীবাণুকে দেখে, কোষগুলো জীবাণুকে চিনে কোষগুলো সক্রিয় হয়, ওই জন্য ইনডিউসড, সক্রিয় হয়ে এইবার জীবাণুর এগেনস্টে লড়তে শুরু করে। এই যে কোষগুলো সক্রিয় হয়ে জীবাণুকে চিনে লড়তে শুরু করে, লড়ার সময় যেমন আমরা যদি কাউকে প্রয়োজন পড়ে কিভাবে তাকে জানা দেবো, আমরা তাকে নাম ধরে ডাকি, কেউ আমার থেকে দূরে দাঁড়িয়ে আছে, তাকে আমার কাছে আনার প্রয়োজন, আমি তাকে নাম ধরে ডাকবো। কিন্তু এরা তো কোষরা কি করে নাম ধরে ডাকবে? কোষরা তো নাম ধরে ডাকতে পারে না। তো সেক্ষেত্রে এই কোষগুলো কি করে, কোষগুলো কিছু কেমিক্যাল বের করে। এই কেমিক্যাল গুলোকে ইমিউনোলজির ভাষায় আমরা বলি ইন্টারলিউকিন, সাইটোকাইন, কেমোকাইন। সাইটোকাইনের নাম আপনারা শুনেছেন, যখন এই কোভিড সদ্য এলো, সাইটোকাইন স্টর্ম কাগজে খুব লেখা হয়েছে এটা নিয়ে। তাহলে এই যে কেমিক্যাল মেসেঞ্জার বলি আমরা ইমিউন সিস্টেমের, এই কেমিক্যালস গুলো একটা কোষ থেকে বেরিয়ে ব্লাডের সাহায্যে বা লিম্ফের সাহায্যে আর একটা কোষের কাছে গিয়ে ধাক্কা মারে, খবর দেয় যে ওখানে কিন্তু একটা সমস্যা শুরু হয়েছে, তুমি যাও ওখানে। তো এই ইনডিউসড ইনেট ইমিউনিটি কিন্তু, যেটা আমি বললাম, 4 থেকে 96 ঘন্টায় বডিকে আস্তে আস্তে জাগ্রত করে তোলে যে তোমার শরীরের মধ্যে একটা জীবাণু ঢুকেছে, তুমি একটু জাগ্রত হও এবং সক্রিয় হও। ফাইনাল ধাপ ইমিউন সিস্টেমের এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ, সেটা হচ্ছে ইনডিউসড স্পেসিফিক অ্যাডাপটিভ ইমিউনিটি। এই যে ইনডিউসড ইনেট ইমিউনিটির কোষগুলো সক্রিয় হলো, তারা বিভিন্ন কেমিক্যাল ছড়ালো, কার জন্য, কাকে ডাকার জন্য? অবশ্যই আমার ইমিউন সিস্টেমের থার্ড ধাপ, যারা খুব স্পেশালাইজড ব্যক্তি, তাদেরকে ডাকার জন্য, তাদেরকে কাছে আনার জন্য, তাদেরকে বলা যে শরীরের সেলগুলোর মধ্যে জীবাণু ঢুকে পড়ছে সেই সেলগুলোকে মেরে ফেলো। আর তোমরা জীবাণুকে দেখে এবার জীবাণুর এগেনস্টে তোমরা অ্যান্টিবডি তৈরি করো। এই ইনডিউস স্পেসিফিক অ্যাডাপটিভ ইমিউনিটি চেষ্টা করে আক্ষরিক অর্থে পুরোপুরি আমাদের দেহটাকে রোগ মুক্ত করতে। কিন্তু মাথায় রাখতে হবে যে যখনই জীবাণু ঢোকে তখনই কিন্তু ইনডিউসড ইমিউনিটি কাজ করতে পারে না, পারে, পরে আসি সেটা কিভাবে পারে, কিন্তু তখনই ইমিডিয়েট কাজ করতে পারে না, তার কিন্তু কাজ করতে সময় লাগে। আমাদের ইমিউন সিস্টেম একটু শুরুতে স্লোলি এগোতে থাকে, তারপরে পিক আপটা নিয়ে নেয়। এটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু এই 3টে ধাপেই ওরা কাজ করে। এইবার আসছি যে আমি শুরুতেই বললাম যে প্রথম 0 থেকে 4 ঘন্টা আমাদের শরীরের কিছু কিছু অংশ আছে যারা জীবাণুকে প্রতিরোধ করতে পারে, যাদেরকে আমরা বলি, আরেক কথায় বলি যে নন স্পেসিফিক ফিজিক্যাল ও কেমিক্যাল ইমিউনিটি। আমরা দেখে নিই তারা কি কি, যেমন শ্বাসনালী, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ইউরোজেনাল ট্র্যাক্ট আর চামড়া। এই প্রত্যেকটা জায়গারই কিন্তু নিজস্ব জীবাণুকে প্রতিরোধ করার একটা ক্ষমতা আছে। আচ্ছা, প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে তো? ম্যাম, প্রেজেন্টেশন অন্য একজন কেউ শেয়ার করেছে, আমি বলছি ওনাকে বন্ধ করা। আচ্ছা, এখানে মলয় ঘোষ বলে একজন আছে, উনি ওনার স্ক্রিনটা শেয়ার করে ফেলেছেন। আমার স্ক্রিনটা পিন করলে কোথায় আসবে না? আমার স্ক্রিনটা ওনাকে রিমুভ করে দাও শুভদীপ। রিমুভ করে দিচ্ছি। মানে আমি কি আবার শেয়ার করব? হ্যাঁ, আপনি আরেকবার শেয়ার করুন প্লিজ। হ্যাঁ, যারা যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা, অনেক সময় এটা ভুল করেই হয়ে যায় যে আপনাদের স্ক্রিনটা শেয়ার হয়ে গেল, পার্টিকুলারলি যারা মোবাইল ফোন নিয়ে দেখছেন অনুষ্ঠানটি, তাদের জন্য এটা হয়ে থাকে। আপনারা একটু খেয়াল রাখবেন এবং মাইক্রোফোনগুলোকে অফ রাখবেন, কেননা ওনার বক্তৃতার শেষে আমরা খানিকটা সময় রাখবো যাতে করে কিনা আপনাদের যা জিজ্ঞাসা সেটা আমরা শুনবো এবং উনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং স্ক্রিন শেয়ারটা দয়া করে বন্ধ রাখবেন আপনাদের। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে আবার? দেখা যাচ্ছে, শুরু করুন। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো যেটা আমি বলছিলাম যে আমাদের শরীরে
কিছু কিছু জায়গা আছে যারা ওই 0 থেকে 4 ঘন্টায় সেইখান দিয়ে জীবাণু ঢুকলে সাধারণত প্রথম একটা প্রতিরক্ষণ করতে পারে। তো আমরা শ্বাসনালী, কারণ আমাদের এখন করোনা এবং আমাদের শ্বাসনালীটা খুবই একটা দরকারি বিষয় হয়ে গেছে, জানার বিষয় হয়ে গেছে। তো শ্বাসনালীতে আমরা দেখবো নাকে চুল আছে, বা আমি একটু পরেই দেখাবো ট্র্যাকিয়ার মধ্যে কিছু সেলস আছে যাদেরকে বলা হয় সিলিয়েটেড সেলস। এই সেলস গুলো কিন্তু যদি কোনো শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে কোনো জীবাণু ঢুকে, কোনো ময়লা ঢোকে, তাহলে আমরা অনেক সময় হাঁচি। এই যে হাঁচি মানে কি, হঠাৎ করে কিছু একটা ধুলো বা বালি ঢুকে পড়েছে, হেঁচে সেটাকে বের করার চেষ্টা করি। এগুলো হচ্ছে আমরা এগুলো নিয়ে জন্মেছি। আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে যেমন উৎসেচক আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে পিএইচটা সেটা অনেক মাইক্রোব সহ্য করতে পারে না। কিছু কিছু অণু আছে বা কণা আছে যারা মাইক্রোবসকে মেরে ফেলতে পারে। চামড়া যেমন কিছু মাইক্রোসাইডাল মানে মাইক্রোবসকে মেরে ফেলার ক্ষমতা রাখে, সেরকম কেমিক্যালস আছে। বা ইউরোজেনিটাল ট্র্যাক্টেরও যে পিএইচটা, সেটা সেই পিএইচ অনেক জীবাণুই বেঁচে থাকতে পারে না। তো এই ধরনের কিছু বেরিয়াস আমাদের সারা শরীরে ছড়িয়ে আছে। এবং একটা কথা বলার, এই বেরিয়াস গুলো প্রধানভাবে যে নালীগুলোর সাথে আমরা বাইরের সাথে যোগসূত্রটা মেনটেন করি, যেমন আমরা শ্বাসনালী নিঃশ্বাসের জন্য, খাদ্যনালী খাবার খাওয়ার জন্য, চামড়া সারাক্ষণ এক্সপোজড হচ্ছে, এই যে জায়গাগুলো যেগুলো সারাক্ষণ বাইরের সাথে সমানে যোগাযোগ রাখছে, এই জায়গাগুলিতে কিন্তু ব্যারিয়ার ইমিউনিটিটা খুব বেশি করে কাজ করে, কারণ এরা সারাক্ষণ বহিরাগত জীবাণুর সংস্পর্শে আসছে। তো যেটা আমি বলছিলাম, করোনার ক্ষেত্রে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের ইম্পর্টেন্সটা বা ইয়েটা খুব বেড়ে গেছে। এইটা হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়াম। এটা আমাদের রেসপিরেটরি এপিথেলিয়াম, এই যে রেসপিরেটরি ট্র্যাক্টের গা দিয়ে এইভাবে সেলস গুলো থাকে। আর এই যে মিউকাস, এবং একটা সেলের নাম আমি বললাম সিলিয়েটেড সেল। এই যে সিলিয়াগুলো, এই সেলগুলোর গায়ে সিলিয়া থাকে, এবং এই সিলিয়েটেড সেলের দিয়েই কিন্তু আমাদের দেখা গেছে করোনা ভাইরাসটা ঢোকে। এই সেলস গুলো সাধারণত অনেক জায়গায় আমাদের এপিথেলিয়াল, এগুলো তো সিলিয়েটেড সেল সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু যে এপিথেলিয়াল সেলস গুলো দিয়ে করোনা ঢোকে বা যে রিসেপ্টরের সাহায্যে ঢোকে, সেগুলো কিন্তু শরীরের অনেক জায়গায় পাওয়া যায়। যেমন এন্ডোথেলিয়াল লেয়ারসে পাওয়া যায়, অনেক সময় আমাদের হার্টের ইয়েতেও পাওয়া যায়। তো যাই হোক, আমি রেসপিরেটরি এপিথেলিয়ামের কথা বলছিলাম। তাহলে এই যে সিলিয়েটেড সেলস দেখায়, এইরকম দেখতে লাগে এই সিলিয়েটেড সেলস, এবং সিলিয়েটেড সেলস কিন্তু মোশনটা এক ডিরেকশনই হয়, একদিকেই যায়। এইবার আমি এই ছবিটাতে আসি, যে ছবিটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে করোনা ভাইরাস, এটা হচ্ছে একটা করোনা ভাইরাস। আমি ছবিটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এক সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের করোনা ভাইরাস। করোনা ভাইরাস এই যে ট্র্যাকিয়া দিয়ে ঢুকিয়েছে, তারপরে ব্রঙ্কাইতে যাচ্ছে, আমি লাংসে দেখাচ্ছি, এবং ব্রঙ্কিওলসের মধ্যে গিয়ে অ্যালভিওলিতে পৌঁছচ্ছে। তাহলে আমরা যদি দেখি, এইখানে এইগুলো বিভিন্ন স্তরে লাংসের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সেলস রয়েছে, এবং করোনা এই সেলস গুলোর মধ্যে দিয়ে কিন্তু ঢুকতে পারে। করোনা যখন সেলের মধ্যে ঢোকে, করোনা হয়তো এখন আমরা অনেকেই জানি একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, এবং এই ভাইরাসটাকে সেলের মধ্যে ঢুকতে গেলে এর স্পাইক প্রোটিনের সাহায্যে আমাদের সেলের সারফেসে একটা রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরটার নাম অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টর। এই রিসেপ্টরের সাথে সে আটকায় এবং তারপরে সে সেলের মধ্যে ঢোকে। যেটা বলছিলাম যে এই রিসেপ্টরটা কিন্তু অনেক এপিথেলিয়াল আর এন্ডোথেলিয়াল সেলসের গায়ে পাওয়া যায়, যেমন লাংসের বিভিন্ন সেলসের গায়ে, বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মানে আমাদের খাদ্যনালী ট্র্যাক্টের মধ্যেও এই সেলসগুলোর মধ্যে এই রিসেপ্টরটা পাওয়া যায়। আমরা যদি শ্বাসনালীটাকে ইমাজিন করি, তাহলে শ্বাসনালীর ক্ষেত্রে শ্বাসনালীর ওপরের দিকে মানে ওপরের সাইডে এই এরিয়াতে এই সেলস গুলো বেশি করে পাওয়া যায়, যেগুলোর মধ্যে এই ACE2 রিসেপ্টরস গুলো আছে, এবং যার সাহায্যে করোনা একটা সেলের মধ্যে ঢোকে। এইটা একটা ছোট্ট করে ভাইরালটা জীবন চক্র। এই যে আমরা করোনা ভাইরাসটাকে দেখতে পাচ্ছি, এবং করোনা ভাইরাসটাকে দেখার পর এই যে এক সেকেন্ড,
আচ্ছা, করোনা ভাইরাসটাকে দেখতে পাচ্ছি এবং করোনা ভাইরাসের সবুজ রঙের এই যে স্পাইক প্রোটিন দেখা যাচ্ছে, ও স্পাইক প্রোটিনের সাহায্যে অ্যাঞ্জিওটেনসিন ACE2 রিসেপ্টরটার সাথে বাইন্ড করলো। রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে এই পুরো জিনিসটাকে গ্রাস করে নেয় সেল। এই যে গ্রাস করে ভেতরে ঢুকিয়ে নিল, এই বেলুনের মতো জিনিসটাকে বলা হচ্ছে এন্ডোজোম। এই বেলুনের মতো জিনিসটা থেকে এরপরে যেটা হয়, করোনা ভাইরাসের আরএনএটা আমাদের সাইটোপ্লাজমে চলে এলো। এটা একটা আরএনএ ভাইরাস, আমাদের সেলেও আরএনএ আছে এবং আমাদের সেল যেমন আরএনএ থেকে প্রোটিন তৈরি করতে পারে, এই আরএনএ ভাইরাসটাও আমাদের সাইটোপ্লাজমে বসে দিব্যি সুন্দরভাবে আমাদের বিভিন্ন প্রোটিনের কলকবজাগুলো নিয়ে, প্রোটিন তৈরি করা জিনিসপত্রগুলো নিয়ে নিজস্ব প্রোটিন তৈরি করছে। খালি তাই না, নিজের আরএনএরও একটা কপি বানায়। এই যে আরএনএর প্রোটিনগুলো ও আরএনএ থেকে বিভিন্ন প্রোটিন তৈরি করলো, ওর দরকারি যে প্রোটিনগুলো তৈরি করলো, ও নিজের আরএনএ কপি বানালো, করে আবার একটা ভাইরাস আস্তে আস্তে তৈরি হয়ে নতুন একটা ভাইরাস তৈরি হয়ে বেরিয়ে গেল। এটা হচ্ছে করোনা ভাইরাল চক্র। তার মানে ও সেলে ঢুকে সেলের ইনফেকশন করছে, খালি ইনফেকশন করছে না, সেলের মধ্যে ওর সংখ্যাকে ও বাড়াচ্ছে, বাড়িয়ে সেল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এবার তাহলে ভাবুন, তাহলে একটা ইমিউন সিস্টেমের দিক দিয়ে যদি আমি ভাবি, তাহলে ইমিউন সিস্টেমকে আগে সেলটাকে বুঝতে হবে, কোন সেলে ভাইরাসটা অলরেডি ঢুকে বসে আছে, তাকে মারতে হবে। খালি তাই নয়, ভাইরাস তো বেরিয়ে আসছে, বেরিয়ে আবার আরেকটা সেলে যাবে, আবার বেরোবে, তাহলে আমাকে ভাইরাস গুলোকেও নির্মূল করতে হবে ধরে ধরে। অথচ প্রথমেই আমি বলে দিয়েছি, ভাইরাস যদি 0 আওয়ারে ঢোকে, আমার ঠিক মতো কোষগুলো, ইমিউন সিস্টেমের কোষগুলো কিন্তু কাজ করতে শুরু করে 4 ঘন্টা পর থেকে। সেই জন্য শুরুতে ইমিউন সিস্টেমটা একটু ধীরে পিক আপ করে। এইটা হচ্ছে ইমিউন সিস্টেমের দিক দিয়ে, তার মানে কাজটা কিন্তু অনেকটা বেশি কঠিন হয়ে যাচ্ছে, যে আমাকে ভাইরাল ইনফেক্টেড সেলগুলোকে তো মারতেই হবে, আমাকে ভাইরাসটাকেও নির্মূল করতে হবে। এইবার তাহলে আমরা যদি শুরু থেকে 4 ঘন্টা, আমি যে বললাম বেসিক কিছু বেরিয়ার বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন নালীগুলোতে দেওয়া আছে, তারপরে যে ইমিউনিটিটা পিক আপ করে, আমি বলেছিলাম 4 থেকে 96 ঘন্টা, সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। আর তারপরে 96 ঘন্টা ক্রস করে গেলে যে ইমিউনিটি পিক আপ করে, সেটাকে বলা হয় অ্যাডাপটিভ ইমিউনিটি। এইবার ইমিউনিটিতে যাওয়ার আগে একটু জানা দরকার আমাদের ইমিউন সেলগুলো। আমরা সবাই হাড়ের মজ্জা কাকে বলে জানি, বোন ম্যারো। আমাদের লম্বা যে হাড়গুলো আছে, বডির যে লম্বা লম্বা হাড়, তার ভেতরের যে ম্যারো, সেটাকে মজ্জা, সেইখানে বসে আছে একটা স্টেম সেল। এই স্টেম সেলটাকে বলা হয় হিমাটোপয়েটিক স্টেম সেল। কেন বলা হয়? কারণ এই স্টেম সেলসটা আমাদের রক্তর মধ্যে যত ধরনের সেল থাকতে পারে তাদেরকে একা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে স্টেম সেল। ওই জন্য বলা হয়, কারণ সে একাই এই সবকটা সেলকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। এইবার শুরুতে এই স্টেম সেলটা প্রথমে 2টি মাদার সেলকে তৈরি করে। একটাকে বলা হয় লিম্ফয়েড প্রোজেনিটর, বুঝতেই পারছি এই মাটা যেটা তৈরি হলো সে লিম্ফোসাইটসকে তৈরি করবে। আর একটাকে বলা হয় মায়ালয়েড প্রোজেনিটর, তার মানে লিম্ফোসাইটস বাদ দিলে রক্তর মধ্যে আর যাবতীয় যা যা সেলস পাবো সব সেলসকে এই মাদার সেলটা তৈরি করবে। এইবার যদি আমরা ব্লাডের মধ্যে চলে আসি, ব্লাডের মধ্যে আমরা ইমিউন সিস্টেমের এই বিভিন্ন সেলস গুলো দেখতে পাই। সবাই কিন্তু এসছে হয় মাদার লিম্ফয়েড মাদার সেল থেকে বা মাইলয়েড মাদার সেল থেকে। এবং আমরা ছোটবেলায় অনেকেই, আমরা যেখানে এখানে অনেকেই হয়তো সেই হিসেবে ইমিউনোলজিটা পড়েনি, কিন্তু অনেকেই জানেন যে লিউকোসাইটস নাম শুনেছেন, শ্বেত রক্তকণিকা। আমরা ছোটবেলায় অনেকেই শ্বেত রক্তকণিকা পড়েছি। তাহলে আমাদের শরীরে কিছু শ্বেত রক্তকণিকা আমি বললেই সবার মনে পড়ে যাবে, যেমন এই 3টে হচ্ছে শ্বেত রক্তকণিকা, তার মানে লিউকোসাইটস, WBC, এদেরকে আমরা বলি গ্র্যানিউলোসাইটস। এই যে ব্লু কালারের যে বক্সটা আমি করলাম, এরা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইটস, এদেরকে আমরা লিম্ফোসাইট বলি, এরাও কিন্তু WBC ক্যাটাগরির আন্ডারে পড়ে। আর একটা ক্যাটাগরি WBCর আন্ডারে পড়ে বা শ্বেত রক্তকণিকার আন্ডারে পড়ে, সেটা হচ্ছে মোনোসাইট। এগুলো কিন্তু আমাদের নর্মাল WBC। তার মানে আমরা এইটুকু বুঝতে পারলাম যে WBC ওতপ্রোতভাবে
ইমিউন সিস্টেমটার সাথে জড়িয়ে আছে, এবং ওই জন্য কোনো অসুখ হলেই আজকাল ডাক্তাররা প্রথমেই বলে কমপ্লিট ব্লাড কাউন্ট করুন। কমপ্লিট ব্লাড কাউন্ট করার উদ্দেশ্যটাই হচ্ছে আমি এরা কত পার্সেন্টেজে একটা নির্ধারিত পার্সেন্টেজ এরা রক্তে প্রেজেন্ট, সামান্য তারতম্য হলেই বুঝতে হবে যে কোথাও একটা গন্ডগোল শুরু হয়েছে আমার শরীরে। কারণ শরীরের গন্ডগোল শুরু হওয়া মানেই আমি যে সেলস গুলো দেখাচ্ছি, যে সে ডাব্লিউবিসি গুলো দেখাচ্ছি, এরা অ্যাক্টিভেটেড হবে, এরা সক্রিয় হবে। তাছাড়া আরো কিছু ভাইটাল ইমিউন সেলস যেমন ম্যাচিওর ডেনড্রাইটিক সেল আছে, মাস্ট সেল আছে, ন্যাচুরাল কিলার সেল আছে। এটা আমি রক্তের ছবিটা দেখালাম। কিছু ইমিউন সেলসকে কিন্তু আমরা টিস্যুজের মধ্যেও পাই, যেমন আমরা ম্যাক্রোফেজ বলে একটা সেলকে টিস্যুর মধ্যে পাই, ডেনড্রাইটিক মাস্ট সেলকে টিস্যুর মধ্যে পাই, কিছু ম্যাচিওর ডেনড্রাইটিক ইম্যাচিওর ডেনড্রাইটিক সেলকে টিস্যুর মধ্যে পাই। আর লিমফ্যাটিক সিস্টেম বলে একটা সিস্টেম আছে যার মধ্যে লিম্ফ সার্কুলেট করে, ব্লাড থেকে মাঝে মাঝে লিম্ফটা চেকে বেরিয়ে এসে লিমফ্যাটিক সিস্টেম আমাদের শরীরের মধ্যে আরেকটা সিস্টেম আছে, তার মধ্যে লিম্ফটা সার্কুলেট করে। তার মধ্যে আবার আমরা ইম্যাচিওর ডেনড্রাইটিক সেল, লিম্ফোসাইটস, ন্যাচুরাল কিলার সেল দেখতে পাই। এইটা একটা সহজ ছবিটি খুব সুন্দর বলে আমি এনে দেখাচ্ছি। এই যে সরি এই যে আমাদের নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এটা হচ্ছে আমাদের তিনটে গ্র্যানুলোসাইট। মোনোসাইটটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, এটা কিন্তু ডাব্লিউবিসি। টি সেল, বি সেল, এরা হচ্ছে লিম্ফোসাইট। এরা কিন্তু ব্লাডে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে মোনোসাইট কিন্তু ব্লাডের বাইরেও আসতে পারে, ব্লাডের মধ্যে থেকে ব্লাডের দেয়াল দিয়েও কিন্তু বেরিয়ে আসতে পারে দরকার পড়লে। নিউট্রোফিলও কিন্তু বেরিয়ে আসতে পারে, টি লিম্ফোসাইটও বেরিয়ে আসতে পারে। তাহলে আমরা লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট দেখলাম, আর দেখলাম ন্যাচুরাল কিলার সেলস। এইবার আমি প্রথম যে ইমিউন সিস্টেমের ধাপ দিয়ে শুরু করেছিলাম সেই জায়গাটাতে একটু ফিরে যাচ্ছি। আমি এতগুলো সেল এতক্ষণ দেখালাম, এতগুলো সেলের মধ্যে আমি শুরুতেই বললাম 4 থেকে 96 ঘন্টা যে জায়গাটা কাজ করে সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। তাহলে আমি যে সেলের ছবিগুলো আমরা এই মুহূর্তে এক্ষুনি দেখলাম, সেই সেলগুলোর মধ্যে আমরা ইনেট ইমিউনিটিতে দেখছি যে মোনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এরা কিন্তু ইনেট ইমিউনিটির একটা পার্ট। আর অ্যাডাপটিভ ইমিউনিটির ক্ষেত্রে আমরা দেখছি যে টি লিম্ফোসাইট মানে লিম্ফোসাইটস গুলো স্পেসিফিক্যালি কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট হয়ে যাচ্ছে। এই ইনেট আর অ্যাডাপটিভ ইমিউনিটির মাঝখানে এই যে গ্রিন সার্কেলটা আমার ইনেট ইমিউনিটি, তার মানে দ্বিতীয় ধাপ, ব্লু সার্কেলটা আমার অ্যাডাপটিভ ইমিউনিটি মানে তৃতীয় ধাপ। তাহলে গ্রিন আর ব্লুর মাঝখানে যে জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি একটা সেল, সেটা হচ্ছে ন্যাচুরাল কিলার সেল। এই যে ন্যাচুরাল কিলার সেল আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ন্যাচুরাল কিলার সেলটা কিন্তু একটা লিঙ্কিং, ওটা ইনেট ইমিউনিটি সেল হিসেবেও মাঝে মাঝে কাজ করে, ওটা অ্যাডাপটিভ ইমিউনিটিতেও হেল্প করে। ইনেট ইমিউনিটির সেলগুলোর মূল উদ্দেশ্যটা কি, এখানে একটু উদ্দেশ্যটা জানা দরকার। এদের মূল উদ্দেশ্য হচ্ছে জীবাণুকে প্রতিরোধ করা। এটা যেমন ঠিক, এদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে জীবাণুটাকে চেনানো। কাকে চেনাবে? চেনাবে হচ্ছে আমার অ্যাডাপটিভ ইমিউনিটিতে যে দুটো সেল স্পেশালাইজড হয়ে বসে আছে, সেই সেল দুটোকে চেনানো। সেটা হচ্ছে একটা হচ্ছে টি সেল, একটা হচ্ছে বি সেল। এই যে টি সেল আর বি সেল, এরা কিন্তু লিম্ফোসাইটের দুটো ভাগ। কেন ভাগটা হয়েছে আমি পরবর্তী ক্ষেত্রে বলছি, এখন আমরা জেনে রাখি লিম্ফোসাইট। তার মানে এদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ইনেট ইমিউনিটির সেলগুলো, মোনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, বেসিক্যালি মোনোসাইট, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, এটা বিশাল কাজ করে। এরা যে কোনো জীবাণুকে গ্রাস করে নেয়, গ্রাস করে জীবাণুকে খন্ড খন্ড করে ফেলার পর আমরা জানি জীবাণু কি দিয়ে তৈরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিডস। এই যে খন্ড খন্ড করে ফেলে, যে তার মানে জীবাণুর মধ্যে থেকে প্রোটিনের ছোট 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 টুকরো পেলো, এই টুকরোগুলোকে হাতের মতো করে নিজেদের সেলের সারফেসে তুলে ধরে। এই যে তিনটে সেল আমি বললাম, মোনোসাইট, ডেনড্রাইটিক সেল আর ম্যাক্রোফেজ, এই যে তিনটে সেল হাতের মতো আমার জীবাণুগুলোকে তুলে ধরছে, কাকে চেনানোর জন্য? সেই টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটকে চেনানোর জন্য। সেজন্য অ্যাডাপটিভ ইমিউনিটিটা কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট অন ইনেট ইমিউনিটি। অ্যাডাপটিভ ইমিউনিটিটা অনেকটাই কিন্তু ইনেট ইমিউনিটির উপরে দাঁড়িয়ে আছে। এবং যেটা বলা যে ইনেট ইমিউনিটি একা সবসময় কিন্তু জীবাণু নাশ করতে পারে না।
কারণ ইনেট ইমিউনিটির একমাত্র ন্যাচুরাল কিলার সেলকে বাদ দিলে অন্য কোনো সেলের ডিরেক্টলি একটা সেলকে মারার ক্ষমতা নেই। একটা সেলের মধ্যে জীবাণু ঢুকে গেছে, আমাকে সেলটাকে মারতে হবে, আমি মারবো কিভাবে? সেই যে মারার ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু ইনেট ইমিউনিটি সেলগুলোর নেই, এক্সেপ্ট ন্যাচুরাল কিলার সেল। অথচ আমাদের লিম্ফোসাইটের একটা পপুলেশনের কিন্তু একটা জীবাণু ইনফেক্টেড সেলকে মারার ক্ষমতা আছে। সেন ইনেট ইমিউনিটি সবসময় চেষ্টা করে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি আমার অ্যাডাপটিভ ইমিউনিটিটাকে সক্রিয় করি, আমার সাথে আমার পাশে এনে দাঁড় করে। এটা হচ্ছে একটা ডিরেকশনাল, তার মানে ইনেট ইমিউনিটি সক্রিয় হওয়ার পরে অ্যাডাপটিভ ইমিউনিটিটা আস্তে আস্তে সক্রিয় হয়ে আলটিমেটলি যেটা হয় জীবাণু নির্মূল হয়। এখানে আমি আবার এই WBC গুলোকে একটু স্কোয়ার করে দেখালাম, কারণ এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি WBC, এবং এখন হয়তো বুঝতে পারছি যে এই WBC রোলটা কতখানি। আমরা কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা অনেকবারই দেখেছি ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল এই 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 অ্যামাউন্ট আছে, দেখে কিছু বুঝতে পারি না। আমরা লিম্ফোসাইট দেখি, তাও বুঝতে পারি না। এবং খেয়াল রাখবেন আপনারা যখন CBC করেন, কমপ্লিট ব্লাড কাউন্ট করেন, দেখবেন লিম্ফোসাইটের পরিমাণ কম, কারণ লিম্ফোসাইটকে তো সবসময় ডাকা হয় না। লিম্ফোসাইট একটা ইমিউন সিস্টেমটা সক্রিয় হলে, একটা জীবাণু ঢুকলে, একটা জীবাণুর সাথে লড়তে হলেই তখনই কিন্তু আমার লিম্ফোসাইটের প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা ডাক্তাররা এই সেলগুলোর কত মানে কত শতাংশ আছে দেখে অনেকটা আইডিয়া পেয়ে যায় যে বডির মধ্যে আমার জীবাণুটা কি পরিমাণে অ্যাটাকটা করেছে। এইটা হচ্ছে আমাদের নর্মাল ব্লাড কাউন্টটা সবচেয়ে বেশি যদি আমি দেখি তাহলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নিউট্রোফিল, তারপরে আমাদের রেস্টিং লিম্ফোসাইটস গুলোকে আমরা পাই, আর সবচেয়ে কম দেখতে পাওয়া যায় হচ্ছে বেসোফিলকে। এবার আসছি একটু আরেকটু বিশদভাবে সেলগুলোকে চেনা। সেই জন্য আমি এখন ইনেট ইমিউনিটি সেলগুলোতেই আছে এবং 4 থেকে 96 ঘন্টার মধ্যে এরা কাজ করে। প্রথম সেলটা হচ্ছে নিউট্রোফিল। রক্তের মধ্যে সেলগুলোকে দেখতে এরকম লাগে। নিউট্রোফিলের ছবিটা যদি আমরা দেখি, নিউট্রোফিলের ছবির মধ্যে দেখা যাচ্ছে প্রচুর গ্র্যানিউলস, এবং এই গ্র্যানিউলস গুলোর মধ্যে কিন্তু মানে বেলুনের থলির মধ্যে এদের সাইটোপ্লাজমে এই গ্র্যানিউল গুলো আছে, এবং এই বেলুনের থলিগুলোর মধ্যে এই ধরনের এনজাইমস গুলো বসে আছে। যদি দরকার পড়ে এনজাইমস গুলো বেরিয়ে এসে জীবাণু নাশে হেল্প করে। শুরুতেই বলেছিলাম নিউট্রোফিল খুব মুভ করতে পারে, ব্লাড থেকে বাইরে মুভ করতে পারে, ওই জন্য এরকম মোবাইল। এবং যখনই শরীরে কোনো ইনফেকশন হয়, ফার্স্ট ক্যাটাগরি প্রথম সারির যে সেল যেটা রেসপন্ড করে, এটা তো ইনেট ইমিউনিটি সেল, এবং ইনেট ইমিউনিটি সেলের মধ্যে প্রথম যে রেসপন্ড করে সেটা হচ্ছে নিউট্রোফিল। এর যদি আয়ুটা দেখি, স্টেম সেল মানে স্টেম সেল থেকে তৈরি হওয়া অবধি টিস্যু স্পেসে গিয়ে মৃত্যু অবধি এদের আয়ু সাধারণত 12 থেকে 14 দিন হয়। এর পরের সেলটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল ব্লাডে প্রচন্ড অল্প সংখ্যক পাওয়া যায়। নিউক্লিয়াসের ছবিটা যদি আমরা দেখি, দুটো লোব আছে। এদের সাইটোপ্লাজমে কিছু গ্র্যানিউলস এর মধ্যে একটা কেমিক্যাল পাওয়া যায় হিস্টামিন। অনেকেই দেখবেন অ্যান্টি অ্যালার্জিক ওষুধের পেছনে অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ লেখা থাকে। হিস্টামিন কিন্তু অ্যালার্জিক রিয়াকশনে একটা বড় রোল প্লে করে। আমি আজকের হিস্টামিনের ডিটেলসে ঢুকছি না, এরা মাল্টিসেলুলার প্যারাসাইট বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে, এবং ইওসিনোফিল আমি যেটা বললাম অ্যালার্জির ক্ষেত্রে দেখা যায় যে ইওসিনোফিলের একটা বড় রোল আছে। এবং অ্যাপ্রক্সিমেটলি এরা 18 ঘন্টা থেকে এদের লাইফ স্প্যান 6 দিন অবধি বিলম্বিত হতে পারে। এরপরের সেলটা আসছি, সেটা হচ্ছে বেসোফিল। বেসোফিল হচ্ছে সবচেয়ে কম ব্লাডের মধ্যে দেখতে পাওয়া যায়, 0.5 থেকে 1%। এদের সাইটোপ্লাজমেও থলির মতো গ্র্যানিউলস আছে, এবং গ্র্যানিউলস গুলোর মধ্যে হেপারিন বা হিস্টামিন পাওয়া যায়। হিস্টামিনের ইম্পর্টেন্সটা আমি বললামই। হিস্টামিন কি করে? হিস্টামিন অ্যালার্জিক রিয়াকশনসে হেল্প করে, আর হেপারিনটা আমাদের ব্লাড ক্লটিং এ একটা রোল প্লে করে। শুনে এই সেলগুলো কিন্তু আমাদের ব্লাড ক্লটিং এর সাথে অ্যাসোসিয়েটেড। এই সেলগুলোর লাইফ স্প্যান আয়ু যদি আমরা দেখি 60 থেকে 70 ঘন্টা। এরপরে লাস্ট ক্যাটাগরি, এই স্লাইডে আমরা মাস্ট সেলকে পড়ছি। মাস্ট সেল হচ্ছে ব্লাডেও পাওয়া যায়, এবং এরা কিন্তু বিভিন্ন টিস্যু স্পেস এবং মিউকাস মেমব্রেন, আমাদের
রেসপিরেটরি, শ্বাসনালীর মধ্যে মিউকাস মেমব্রেন আছে, আমাদের খাদ্যনালীর মিউকাস মেমব্রেন আছে। এই মিউকাস মেমব্রেন গুলোতে কিন্তু এই মাস সেলগুলো বসে থাকে। মাস সেলগুলোর মধ্যেও এরকম থলি ভর্তি গ্র্যানিউলস আছে, আর গ্র্যানিউলস এর মধ্যে হেপারিন আর হিস্টামিন পাওয়া যায়। তার মানে এরাও অ্যালার্জিক রিয়াকশন বা ব্লাড ক্লটিং এ এদেরও একটা রোল আছে। এবং মাস সেলের আরেকটা বড় রোল আছে, সেটা হচ্ছে মাস সেল কিন্তু ইনেট আর অ্যাডাপটিভ ইমিউনিটিকে কানেক্ট করে, যোগাযোগ এনে দেয় দুটোর মধ্যে। এইবার আরো 4টে কোষ আমাদের ইনেট ইমিউনিটির আছে। এইবার যে দুটো কোষ বলছি ভীষণ মানে ভাইটাল কোষ এই হিসেবে বলছি কারণ এই দুটো কোষ মনোসাইট আর ম্যাক্রোফেজ, দুটো কোষেরই কিন্তু অদ্ভুত ক্ষমতা আছে। ম্যাক্রোফেজ, মনোসাইট দুজনেই কিন্তু জীবাণুকে গ্রাস করতে পারে। আমি যেটা বলছিলাম, জীবাণুকে গ্রাস করতে পারে, গ্রাস করে জীবাণুকে কুচি কুচি করে কাটতে পারে, কেটে। আমি যেটা বললাম, জীবাণু কি আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিডস দিয়েই তৈরি, আর রয়েছে তার মধ্যে ডিএনএ বা আরএনএ। তাহলে এই যে প্রোটিন গুলোকে যে কুচি কুচি করে কাটলো, এই প্রোটিন গুলোকে ও হাতের মতো নিজেদের সেলের উপরে তুলে ধরতে পারে। এই যে ঘটনাটা, এই যে গ্রাস করে ওটাকে ও প্রসেস করছে, এই পদ্ধতিটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর এই যে আমি জীবাণুটাকে গ্রাস করলাম, করে প্রোটিনটাকে কুচি কুচি করে কাটলাম, কেটে প্রোটিনটাকে কুচি কুচি করে কেটে ও হয়তো 8 থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা লম্বা চেন বানাবে, বা চেন ওর দরকার, বা 13 থেকে 18টা অ্যামাইনো অ্যাসিডের লম্বা চেন দরকার। এই যে চেন গুলোকে হাতের মতো করে বাইরে প্রেজেন্ট করবে, এই প্রেজেন্টেশনের জায়গাটাকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টেশন। তার মানে একটা নতুন ওয়ার্ড চলে আসছে অ্যান্টিজেন সম্বন্ধে অনেকেই জানেন। অ্যান্টিজেন মানে কিন্তু একটা প্রোটিন যেটা আমাদের দিক দিয়ে যদি আমরা ভাবি, আমাদের শরীরের জন্য ফরেন মানে বিদেশি, সেই প্রোটিনটা আমাদের শরীরে নেই, সেই জন্যই সেটা বিদেশি, এবং ওইটাকে তখন আমরা বলি অ্যান্টিজেন। তাহলে এই সেলগুলো কিন্তু অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট সেল যেটা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে পারে সেটা হচ্ছে ডেনড্রাইটিক সেলস। ডেনড্রাইটিক সেলস কি করে? ডেনড্রাইটিক সেলস টিস্যু স্পেসের মধ্যে থাকে, এবং টিস্যু স্পেসের মধ্যে থেকে এই ডেনড্রাইটিক সেলস গুলো ওইভাবে যেটা বললাম মাইক্রোবসকে গ্রাস করতে পারে, মাইক্রোবকে গ্রাস করে মাইক্রোবস গুলোকে কুচি কুচি করে কেটে আবার যেটা বললাম প্রোটিনকে প্রেজেন্ট করতে পারে। ডেনড্রাইটিক সেলেরও সেই ক্ষমতা আছে। সেই হিসেবে এই 3টে সেলই কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটাকে বলে করতে পারে। এই যে একটা ব্যাকটেরিয়াকে নিল, ব্যাকটেরিয়াটাকে এনগালফ করলো, ব্যাকটেরিয়াটাকে গ্রাস করার পরে এখানে যেটা দেখানো হচ্ছে ওদের সাইটোপ্লাজমে এক ধরনের অর্গানিল আছে, সেইটা এসে এই ব্যাকটেরিয়া ভর্তি থলিটার মধ্যে মিশলো, এনজাইম বেরোলো, ব্যাকটেরিয়াটাকে ভেঙে দেওয়া হলো, ব্যাকটেরিয়াটাকে ময়লা মতো করে সেলের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। মানে যে 3টে সেলকে আমরা দেখলাম, 3টে সেলই ফ্যাগোসাইটোসিস করতে পারে। আর লাস্ট ইনেট ইমিউনিটির লাস্ট সেল যেটা আমি বলছি এখন, সেটা হচ্ছে ন্যাচুরাল কিলার সেল। ন্যাচুরাল কিলার সেলের একটা প্রপার্টি আছে যেটা অন্য কোনো ইনেট ইমিউনিটি সেলের নেই, সেটা হচ্ছে ন্যাচুরাল কিলার সেল কিন্তু একটা ভাইরালি ইনফেক্টেড সেলকে মারতে পারে। তার মানে ইনেট ইমিউনিটির যে 8খানা সেল আমি পরপর বললাম, তার মধ্যে এই একটি সেলই পারে কিন্তু একটা ভাইরাল ইনফেক্টেড সেলকে মারার ক্ষমতা রাখে। আর মারার ক্ষমতা আছে লিম্ফোসাইটসদের, কিন্তু ইনেট ইমিউনিটির এই একটি সেলের কিন্তু ভাইরাল ইনফেক্টেড সেলদেরকে মারার ক্ষমতা রাখে। এরা সাধারণত অ্যাডাল্ট লাইফ স্প্যান এদের 18 থেকে 20 দিন হয়। তাছাড়া এটা আমাদের ইনেট ইমিউনিটি সেলস গুলো হলো। তাছাড়া ইনেট ইমিউনিটি সিস্টেমের মধ্যে 20খানা প্রোটিন আছে যেগুলো লিভারে তৈরি হয়। এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন, যেগুলো সক্রিয় হয়ে ওঠে এবং বহিরাগত জীবাণু শরীরের ভেতরে প্রবেশ করতে পারে। এই প্রোটিনগুলো যখন সক্রিয় হয় একটা নিয়মে সক্রিয় হয়, এবং সক্রিয় হওয়ার পর যদি একটা ব্যাকটেরিয়াল সেলের গায়ে সক্রিয় হয়, তাহলে ওটা ব্যাকটেরিয়াল সেলের গায়ের উপরে বসলো এবং একটা বড় কমপ্লেক্স তৈরি করলো, এবং মাঝখানে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের ফুটো করে দিল। তার মানে এরা অ্যাক্টিভেটেড হলে, এরা যদি কোনো সেলের উপরে বসে, ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে ওরা কিন্তু সেই সেলকে ফুটো করে দিতে পারে। তার ফলে এরা কিন্তু জীবাণুর লাইসিস ঘটায়।
এর মূলে 11খানা প্রোটিন আছে যাদের নামকরণ C1, C2, C3 করে C9, ফ্যাক্টর বি অ্যান্ড ফ্যাক্টর ডি। এবার আসছি মোস্ট ভাইটাল পার্ট অফ দি ইমিউন সিস্টেম, লাস্ট ধাপ অফ দি ইমিউন সিস্টেম, সেটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম পুরোপুরি দাঁড়িয়ে আছে এই দুটো সেলের উপরে, দুটো বলবো না, লিম্ফোসাইটের উপরে দাঁড়িয়ে আছে। লিম্ফোসাইটের দুটো ভাগ, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। প্রশ্ন আসতে পারে যে কি, আমি কেন এদেরকে আলাদা করে দিচ্ছি? এই জন্য আলাদা করছি কারণ কাজটা যদি আমি দেখি এদের আলাদা। বি লিম্ফোসাইটের কাজটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, তার মানে ও একা অ্যান্টিবডি তৈরি করতে পারে। দ্য ওনলি একমাত্র সেল আমাদের ইমিউন সিস্টেমের, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট, যেটা অ্যান্টিবডি তৈরি করতে পারে। এবং বি লিম্ফোসাইট যেহেতু অ্যান্টিবডি তৈরি করতে পারে, এই ইমিউন সেটআপটাকে বলা হয় হিউমারাল ইমিউন সিস্টেম। আমি টি লিম্ফোসাইটে চলে আসি। টি লিম্ফোসাইটের দুটো ভাগ আছে, ছবিতে দেখানোই আছে। একটাকে বলা হচ্ছে টি হেল্পার সেল। নাম শুনেই বুঝতে হবে এ কিন্তু সরাসরি কাউকে মারতে পারে না, ক্ষমতা নেই মারার, নামটাই দেওয়া আছে হেল্পার। ও খালি হেল্প করবে। কাকে হেল্প করবে? ও হেল্প করে বি লিম্ফোসাইটকে। এবং ও যদি মনে করে ও একমাত্র দায়িত্ব নিয়ে টি সাইটোটক্সিক সেলকে অ্যাক্টিভেট করতে পারে, তার মানে হেল্পার সেলটা বি লিম্ফোসাইটের সাথে কমিউনিকেট করতে পারে, একটা যোগসূত্র বজায় রাখে এবং শরীরের প্রয়োজনীয়তা বুঝে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, টি হেল্পার কিন্তু শরীরের প্রয়োজনীয়তা বুঝে একমাত্র টি সাইটোটক্সিক সেলকে অ্যাক্টিভেট করতে পারে। এই প্রশ্নটা আছে কি করে বোঝে, বুঝবো কি করে যে আমার শরীরের দরকার টি সাইটোটক্সিক সেল? সেটা বোঝে, শুরুতেই বলেছিলাম যে আমাদের ইমিউন সেলস গুলো প্রচুর কেমিক্যাল মেসেঞ্জার ব্লাডের মধ্যে ছড়িয়ে দেয়, ইনেট ইমিউনিটি সেলস গুলোও করে, ম্যাক্রোফেজ ভীষণ ভাবে করে। সেই সাইটোকাইনটা ব্লাডে, কোন সাইটোকাইন ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের সাইটোকাইন আছে, কোন সাইটোকাইন ঘুরে বেড়াচ্ছে সেই সাইটোকাইনটিকে অনুভব করে, উপলব্ধি করে টি হেল্পার সেল কিন্তু বোঝে যে টি সাইটোটক্সিককে অ্যাক্টিভেট করতে হবে কি হবে না, কারণ এরা হচ্ছে কিলার সেল। টি সাইটোটক্সিককে সক্রিয় করা মানে এরা কিন্তু এক চোখে জিনিসগুলোকে দেখে। এরা সক্রিয় হয়ে গেল মানে ওরা তখন শরীরের সব সেলগুলো, আমার নিজস্ব সেলগুলোর উপর দিয়ে প্যাট্রোলিং শুরু করে দিতে হবে। আর রাস্তায় রাস্তায় যখন আমাদের কারফিউ হয়, আর্মি প্যাট্রোল করে, তার মানে টি সাইটোটক্সিক সেল সক্রিয় হয়ে যাওয়া মানে বুঝতে বডির মধ্যে কারফিউ জারি হয়ে গেছে। লিম্ফোসাইটস গুলো, টি সাইটোটক্সিক সেলগুলো এক এক করে বডির সেলগুলোকে পেট্রোল করে দেখছে কোন সেলের মধ্যে ভাইরাস ঢুকেছে কি ঢুকেনি, ওটাও বুঝতে পারে। কারণ যে সেলগুলোর মধ্যে ভাইরাস ঢুকেছে সেই সেলগুলো মানে লিম্ফোসাইটকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের মেরে ফেলো, আমাদের বেঁচে থেকে লাভ নেই, তারাও মরতে চায়। সেজন্য তাদের শরীরে যদি ভাইরাস ঢুকে থাকে, তারা ওই ভাইরাল প্রোটিনটাকে মানে একটা হাতের মতো রিসেপ্টরের সাহায্যে ডিসপ্লে করে। তাহলে এই কিলার সেলগুলো হচ্ছে আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটির শেষ ধাপ, কিলার সেলের অ্যাক্টিভেশন। কিন্তু যদি দেখা যায় যে না, আমার ভাইরাল ইনফেকশন বা সেই লেভেলে সেলুলার ইনফেকশন হয়নি, হালকা ইনফেকশন হয়েছে, তাহলে হেল্পার সেই মতো খালি বি লিম্ফোসাইটের সাথে যোগসূত্র বজায় রেখে বি লিম্ফোসাইটকে বলে তাহলে তুমি যে প্রোটিনটা মনে হচ্ছে বিদেশি প্রোটিন, তাকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। সো টি লিম্ফোসাইট যেহেতু সেলুলার ইমিউনিটিটাকে কন্ট্রোল করছে, সেজন্য টি লিম্ফোসাইট কন্ট্রোল ইমিউনিটিটাকে বলা হয় সেল মিডিয়েটেড ইমিউনিটি, আর বি লিম্ফোসাইট কন্ট্রোল ইমিউনিটিটাকে বলা হয় হিউমারাল ইমিউনিটি। এখানে বি লিম্ফোসাইট যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন যে সেলগুলো আমরা দেখতে পাই তারা হচ্ছে প্লাজমা সেল। প্লাজমা সেল কিন্তু নতুন কোনো ধরনের সেল নয়। বি লিম্ফোসাইট একটা জীবাণু ঢুকেছে, যেরকম আমরা দেখলাম ম্যাক্রোফেজ জীবাণুকে গ্রাস করতে পারে, বি লিম্ফোসাইটেরও ক্ষমতা আছে। সে জীবাণুর কোন একটা প্রোটিনকে চিনলো বা জীবাণুটাকে গ্রাস করলো, গ্রাস করে সে দেখলো যে জীবাণু, যেমন আমাদের করোনার ক্ষেত্রে স্পাইক প্রোটিন, সেটা তো একটা ছোট্ট একটা পলিপেপটাইড, সেই প্রোটিনের একটা অংশকে চিনলো। বি লিম্ফোসাইট সেটাকে চিনে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করলো। যখন বি লিম্ফোসাইট সক্রিয় হয়ে
অ্যান্টিবডি প্রডিউসিং সেল হয়ে যাচ্ছে। তার মানে ও সক্রিয় হয়ে গেছে, এখন ও খালি ওই স্পেসিফিক প্রোটিনটার জন্য অ্যান্টিবডি বার করবে, তখন এই সেলটাকে বলা হয় প্লাজমা সেল। তার মানে বি লিম্ফোসাইটই ম্যাচিওর এবং সক্রিয় এবং অ্যান্টিবডি প্রডিউসিং সেল বা কোষ হয়ে গেলে সেই কোষটাকে আমরা বলছি প্লাজমা সেল। তাহলে ছোট করে জাস্ট তার মানে আমাদের বুঝতে হবে যে লিম্ফোসাইটের, আমি দুটো বেসিক লিম্ফোসাইট আজকে বললাম, বি লিম্ফোসাইট, এরা অ্যান্টিজেনটাকে চেনে, অ্যান্টিজেনটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। টি লিম্ফোসাইট দু ধরনের আমি বললাম, একটা হচ্ছে হেল্পার টি লিম্ফোসাইট, ও হেল্প করো, মারতে পারে না। ও কি ধরনের সাইটোকাইন বেরোচ্ছে তার উপরে ও বি লিম্ফোসাইটকে ফার্দার বলবে তুমি আরো সক্রিয় হও, বা টি সাইটোটক্সিক সেলকে বলবে বাবা তোমরা এসো, তোমরা সক্রিয় হও, যে সেলগুলোর মধ্যে ভাইরাস ঢুকেছে যাও গিয়ে তাদেরকে মারতে শুরু করো, নো হেল্প করতে পারে। এরপরে আছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, এটা আমি বললাম যে হেল্পার এদেরকে সক্রিয় করলেই কিন্তু এরা সক্রিয় হতে পারে, না হলে এরা সক্রিয় থাকে না, এদেরকে নর্মালি সক্রিয় করে রাখা হয় না। এবার হচ্ছে প্রশ্ন যে আমার তো ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে গেল, জীবাণু ঢুকেছে, ইমিউন সিস্টেমও সক্রিয় হয়ে গেছে, আমার ইনেট ইমিউনিটি কাজ করেছে ঠিক মতো, অ্যাডাপটিভ ইমিউনিটি কাজ করেছে ঠিক মতো, জীবাণু সব মরে গেছে। এবার তো আমাকে সক্রিয় সেলগুলোকে আস্তে আস্তে ফেরত আনতে হবে যে না তোমরা আর সক্রিয় থেকো না, তোমরা ফিরে এসো, বা আমাকে ইমিউন সিস্টেমকে বোঝাতে হবে ব্লাডের মধ্যে আর কোনো জীবাণু নেই, তুমি আবার নর্মাল জায়গায় ফিরে যাও। যেমন আমরা অনেক সময় প্রচন্ড রেগে গেলে কি করি, প্রচন্ড রেগে গেছি, কিছু করার নেই, আস্তে আস্তে নিজেদেরকে বসে মাথা ঠান্ডা করি। ঠিক ইমিউন সিস্টেম সেল, এটা তো সেল, এদেরকেও কিন্তু ঠান্ডা করতে হয়। এটাকে এদেরকে ঠান্ডা করার জন্য ইমিউন সিস্টেমগুলোকে আস্তে আস্তে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনার জন্য, এটা তো সক্রিয় হয়ে গেছিল, আস্তে আস্তে আবার নিষ্ক্রিয় করা না কিন্তু বেসাল লেভেলে ফিরিয়ে আনার জন্য একটা ক্যাটাগরি অফ লিম্ফোসাইট আছে যাদেরকে বলা হয় রেগুলেটরি টি লিম্ফোসাইট। আরো অনেক ধরনের টি লিম্ফোসাইট আছে, সেটাতে আমরা ঢুকছি না, আমরা এই বেসিক চারটে লিম্ফোসাইট পড়লাম। তার মধ্যে বি লিম্ফোসাইট হচ্ছে মূল অ্যান্টিবডি তৈরি করে, আর টি লিম্ফোসাইটের একটা হচ্ছে হেল্প করে বি লিম্ফোসাইটকে অ্যান্টিবডি আর সক্রিয় করার জন্য, আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে। এইবার আর একটা খুব ভাইটাল সেলে আসছি, সেটা আমি একটু মনোসাইট ম্যাক্রোফেজ বলার সময় বলেছিলাম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আমি তখনই বললাম অ্যান্টিজেন মানে কি, কোনো একটা জীবাণু তার মধ্যে কোনো একটা প্রোটিনের একটা অংশ বা একটা কার্বোহাইড্রেট মানে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিনের মিশ্রিত কোনো একটা অংশ, যেটা স্ট্রাকচার বা যে প্রোটিনটার স্ট্রাকচারটা আমাদের কোনো প্রোটিনের সাথে মিল খাচ্ছে না, সেইটাকে আমরা বলছি অ্যান্টিজেন। তার মানে সেই প্রোটিনটা আমাদের শরীরের জন্য ফরেন, ওই জিনিসটাকে দেখে এইবার আমাদের লিম্ফোসাইটস গুলো কিন্তু অ্যাক্টিভেটেড হয়। তাহলে ইনেট ইমিউনিটি সেলস গুলোর একটা বড় দায়িত্ব পড়ে যায় যে আমাকে ওই অ্যান্টিজেনটাকে আগে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে আমাকে অ্যান্টিজেনটাকে ওপরে হাতের মতো তুলে ধরলেই আমার টি আর বি লিম্ফোসাইট সক্রিয় হবে। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে আমরা অলরেডি ডেনড্রাইটিক সেলকে শুনে এসেছি, আরেকটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল খুব নাম করা ম্যাক্রোফেজ, এবং এক্ষুনি আমরা বললাম বি লিম্ফোসাইট, এরা তিনটেই কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তার মানে এরা জীবাণুকে গ্রাস করলো, জীবাণুকে খণ্ড বিখণ্ডিত করলো, সবচেয়ে ফরেন যেটা মনে হচ্ছে বিদেশি সিকোয়েন্স বা প্রোটিনের স্ট্রাকচার যেটা মনে হচ্ছে ওদের যে এইটা আমাদের কোনো দেহের কোনো প্রোটিনের সাথে মিল খাচ্ছে না, সেই স্ট্রাকচারটাকে ওরা বাইরে প্রেজেন্ট করলো, যাতে টি লিম্ফোসাইট, টি হেল্পার সেল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল আর বি লিম্ফোসাইট তিনজনেই কিন্তু প্রেজেন্ট করে কাকে, সেই টি হেল্পার সেলকে। কারণ টি হেল্পার সেল, আবারও বললাম, ওই ডিসিশনটা নেয়, কারণ টি হেল্পার সেলের ওই ডিসিশনটা নেওয়া খুব ভাইটাল যে আমি সাইটোটক্সিক টি সেলকে আদৌ অ্যাক্টিভেট করব কি করব না। কারণ ওরা কিলার সেল, আমি আগেই বললাম ওরা কিলার সেল, কিলার পপুলেশনকে অ্যাক্টিভেট করে দেওয়া খুব রিস্কি। যেহেতু টি হেল্পার সেল ওই ডিসিশনটা নেয়, সেই জন্য এরা তিনজনেই কিন্তু ওই অ্যান্টিজেনটাকে
প্রেজেন্ট করে টি হেল্পার সেলের সাথে। আর বি লিম্ফোসাইটের আরেকটা কাজ আছে, ও যদি অ্যান্টিজেনটাকে চিহ্নিত করতে পারে তাহলে অ্যান্টিজেনটাকে দেখে ওটাকে প্রতিরোধ করার জন্য ও নিজের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডিগুলোকে ও ব্লাডে ছেড়ে দেয়, যাতে যদি ব্লাডের মধ্যে ওই প্রোটিনগুলো ঘুরে বেড়ায় তাহলে অ্যান্টিবডিগুলো গিয়ে ওই প্রোটিনটার সাথে বাইন্ড করে যাবে, মানে নিউট্রালাইজ করবে। এই কথাটাও আমরা করোনার ক্ষেত্রে বারবার শুনেছি। এইবার দুটো টার্মিনোলজি খালি বলে দিই, প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স। আমরা এতক্ষণ ধরে সেলস গুলো শুনে নিয়েছি, তাহলে এটুকু বুঝতে পারছি যখন প্রথমবার জীবাণুটা আমাদের শরীরে ঢুকছে, কোনো একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সেটা ডেনড্রাইটিক সেল হতে পারে, ম্যাক্রোফেজ হতে পারে, সেটাকে গিলে খায় বা এনগালফ করলো এবং গ্রাস করলো এবং সেটাকে প্রেজেন্ট করলো টু টি হেল্পার সেল। তাহলে এইটা সময় লাগছে। খেয়াল করে দেখবেন, আমি শুরুতেই বলেছিলাম ইনেট ইমিউনিটিটা স্টার্ট করছে 4 ঘন্টা পর থেকে, 4 থেকে 96 গড়ের ঘন্টার পর অ্যাডাপটিভ ইমিউনিটি। তার মানে জীবাণুটা প্রথমবারের জন্য যখন আমার শরীরে ঢুকছে তখন আমার অ্যাডাপটিভ ইমিউনিটি মানে আমার লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করতে কিন্তু সময় লাগছে। কিন্তু প্রথমবার যখন জীবাণুটা ঢুকলো আর আমার লিম্ফোসাইটস তাদেরকে চিনলো, এই লিম্ফোসাইট গুলো কি করে, একটা মেমোরির কপি বানিয়ে রাখে। মানে কিছু লিম্ফোসাইট তো জীবাণুটাকে চিনে নিল, কিছু বি লিম্ফোসাইটও চিনে নিল, কিছু টি লিম্ফোসাইটও চিনে নিল। বি লিম্ফোসাইট গুলো কি করলো, কিছু বি লিম্ফোসাইট নিজেদের কিছু কপি বানিয়ে মনে করে রেখে দিল যে এই জীবাণুটার এই প্রোটিনটা এরকম দেখতে, এটা মনে করে রাখলো, জন্য এদেরকে বলে মেমোরি সেল। মেমোরি সেল তৈরি করে রাখলো। ভ্যাকসিন কিন্তু এই ইমিউন সিস্টেমের এই জায়গাটার উপর দাঁড়িয়ে আছে আমাদের ভ্যাকসিনের যাবতীয় টেকনিক। তাহলে এই মেমোরি সেল তৈরি করে রাখলো। সেম একই জীবাণু যখন দ্বিতীয়বার আমাদেরকে ইনফেক্ট করলো, যেহেতু আমাদের মেমোরি সেল তৈরি হয়ে আছে, মেমোরি সেলগুলো তখন আর অত বিশদভাবে ওই 4 ঘন্টা পর আমার ইনেট ইমিউনিটি অ্যাক্টিভ হলে, আমার সক্রিয় হলে আমার অ্যাডাপটিভ ইমিউনিটি, ওই বিশদভাবে না গিয়ে যেহেতু আমার মেমোরি সেল এই এক প্রোটিনটাকে চিনে রেখেছে, সঙ্গে সঙ্গে এই প্রোটিনগুলো, এই মেমোরি সেলগুলো কি করবে, এই জীবাণুটাকে টার্গেট করবে। ওই জন্যে আমরা যেটা দেখি যে প্রথমবার যখন অ্যান্টিজেন দেওয়া হয়, এই রেসপন্স আসতে, অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের রেসপন্স আসতে প্রচন্ড টাইম লাগে। কিন্তু যখন একই অ্যান্টিজেন দ্বিতীয়বারের জন্য ব্লাডে ঢোকে, ইমিউন সিস্টেম অলমোস্ট রেডি হয়ে বসে আছে, কারণ তার কাছে মেমোরি সেলগুলো আছে, সে সঙ্গে সঙ্গে প্রোটিনটাকে চিনে নিয়েছে। তখন মেমোরি সেলগুলো এসে ওই প্রোটিনটার কে দেখে তাকে প্রতিরোধ করার জন্য যাবতীয় অ্যান্টিবডিজ বার করতে শুরু করবে। এটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স। ইনেট অ্যান্ড অ্যাডাপটিভ ইমিউনিটি আমরা ডিটেলে পড়লাম। আর একটা হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। শুরুতে যখন আমাদের করোনার কেসেস গুলো হতে শুরু হচ্ছিল, বারবার আমরা খবর কাগজে এই কথাগুলো পড়েছি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। এটা বলতে কি বোঝায়? অ্যাক্টিভ ইমিউনিটি মানে আমার যে জীবাণুটা একজনের শরীরে ঢুকলো, আমরা দেখলাম জীবাণুটা একজনের শরীরে প্রথমবারের জন্য ঢোকার পরে তার ইনেট ইমিউনিটি সক্রিয় হলো, অ্যাডাপটিভ ইমিউনিটি সক্রিয় হলো, এবং অ্যাডাপটিভ ইমিউনিটি সক্রিয় হওয়ার পর এই জীবাণুর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা হলো, বডি অ্যান্টিবডি তৈরি করলো, অ্যান্টিবডি কিছু মেমোরিও তৈরি করে রাখলো, অ্যান্টিবডি গুলো ব্লাডে ঘুরে বেড়াচ্ছে, এবং যার ইমিউন সিস্টেমটা একটু স্ট্রং সে রিকভারি করলো, সে সুস্থ হয়ে উঠলো। এইবার যে সুস্থ হয়ে উঠলো তার ব্লাডের মধ্যে তো আমার বি লিম্ফোসাইটের মেমোরি আছে, আমার ওই অ্যান্টিবডি গুলো ঘুরে বেড়াচ্ছে, যেগুলো ওই জীবাণুর একটা প্রোটিনকে দেখে তৈরি হয়েছিল। কি করা হয়, তার ব্লাড থেকে সেরামকে আইসোলেট করা হয়। সেরামকে, যেই সেরামটাকে আমরা নিয়ে নিচ্ছি, সেরামের মধ্যে আমি ওই তৈরি অ্যান্টিবডি গুলো পেয়ে যাচ্ছি। এই তৈরি অ্যান্টিবডি গুলো এইবার আমি ফ্রেশ একটা পেশেন্টকে দিচ্ছি, যেহেতু এটা মানুষ থেকে মানুষে হচ্ছে, একই প্রজাতি। এইটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তার মানে প্যাসিভের ক্ষেত্রে আমরা যার মধ্যে ইমিউনিটিটা তৈরি হয়ে গেছে, যার ব্লাডে ওই অ্যান্টিবডি গুলো ঘুরে বেড়াচ্ছে, সেই অ্যান্টিবডি গুলোকে নিয়ে আমি আর একটা পেশেন্টের মধ্যে দিচ্ছি, যাতে তার রিকভারিটা হয়, এবং রিকভারি হয় দেখা গেছে। তাহলে আমরা এইটুকু এতক্ষণ ধরে বুঝলাম যে যখন ভাইরাস জীবাণু আসে আমাদের কোন কোন সেলস গুলোর অ্যাক্টিভেশন হয়, সেটা হচ্ছে এনকে সেল, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হচ্ছে,
আমাদের লিম্ফোসাইটের দুটো পপুলেশন অ্যাক্টিভেটেড হচ্ছে এবং এই পপুলেশনগুলো ভাইরাসের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড হচ্ছে। করোনাতে যাওয়ার আগে ছোট্ট করে বলি, আমি শুরু করেছিলাম আজকে ফার্স্ট স্লাইডে H1N1 ভাইরাস নিয়ে, এবং একটা কথা সেটা বলা হয় অ্যান্টিজেনিক শিফট। কথাটার মানে কি, খুব সহজভাবে বলি, এটা H1N1 ভাইরাসের গল্পটা। কারণ এই ভাইরাসটা পৃথিবীতে 2-3 বার আমি 1918-19 ঘটনাটা বললাম, যেখানে এই ভাইরাসটা একটা আউটব্রেক হয়েছিল। 1957-তে এই ভাইরাসেরই আরেকটা ভ্যারিয়েন্ট H2N2 আউটব্রেক হয়েছিল, আর 1968-তে এই ভাইরাসেরই আরেকটা ভ্যারিয়েন্ট H3N2-র আউটব্রেক হয়েছিল। মানে একই ভাইরাস বারবার স্ট্রেন কি করে বদলায়, এই স্ট্রেন বদলানোর জায়গাটাতে বলছি যে আমরা যদি কালো দিকটাকে ধরে নিই স্ট্রেন 1, আর এই ব্লু ছবিটাকে ধরে নিই, ব্লু গোলটাকে ধরে নিই স্ট্রেন 2, একসাথে দুটো ভাইরাস যখন একটা সেলের মধ্যে ইনফেক্ট করছে, এটা তো ভাইরাস। আমি করোনার জীবন চক্র দিয়ে দেখালাম যে ওরা সেলে ঢোকার পর ওদের আরএনএটা সাইটোপ্লাজমে বেরিয়ে যায়। তার মানে কি হলো, কালোর 8খানা কালো আরএনএ সাইটোপ্লাজমে বেরিয়ে এলো, নীল ভাইরাসটার 8খানা নীল আরএনএ সাইটোপ্লাজমের মধ্যে বেরিয়ে এলো। তার মানে আমার ওই একটা সেলের মধ্যে 16খানা আরএনএ, কালোর 16টা, মানে স্ট্রেন 1-এর 8টা আরএনএ, স্ট্রেন 2-র 8টা আরএনএ, এবার 16টা আরএনএ মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যায়। মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে দেখুন রিঅ্যাসর্টমেন্ট হয়ে আমরা কিন্তু এই বিভিন্ন স্ট্রেনস পেয়েছি। এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা বলছি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এইভাবে কিন্তু সমানে বিভিন্ন ধরনের স্ট্রেনস পাওয়া যায়। এই ঘটনাটাকে বলা হয় অ্যান্টিজেনিক শিফট। এবার আসছি SARS-CoV-2। SARS-CoV-2 সম্বন্ধে আমরা সবাই খুব বিশদভাবে জানি, যথেষ্ট সংক্রামক রোগ এটা, এবং এখানে আমার একটা ওয়েব পেজ দেওয়া আছে, যদি কেউ ডিটেল ইনফরমেশন চায় ওইখানে ক্লিক করলে পাবে। আমরা যদি দেখি 7টি হিউম্যান করোনা ভাইরাস আছে, 4টি সাধারণ ও 3টি নোভেল মানে নতুন, এবং এরা বংশ হচ্ছে এদের বিটা করোনা ভাইরাস। আমাদের SARS-CoV-2 বিটা করোনা ভাইরাসের মধ্যে পড়ে। করোনা ভাইরাসের যদি আমরা গঠনটা দেখি, অনেকগুলো প্রোটিন আছে, তবে আমাদের ইমিউন সিস্টেমের ক্ষেত্রে যে প্রোটিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পাইক প্রোটিন। কারণ এই প্রোটিনটাকেই কিন্তু অ্যান্টিজেন হিসেবে চেনা হয়। আমাদের ইমিউন সিস্টেম এই স্পাইক প্রোটিনটাকে অ্যান্টিজেন হিসেবে চেনে, এবং এতক্ষণে যেহেতু আমরা বি লিম্ফোসাইটের নাম শুনে এসেছি, বি লিম্ফোসাইট কিন্তু এই স্পাইক প্রোটিনের এগেনস্টেই অ্যান্টিবডি তৈরি করে। তাহলে আর স্পাইক প্রোটিনের আরেকটা কার্য হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম যে স্পাইক প্রোটিনের সাহায্যে কিন্তু ও ACE2 রিসেপ্টরের মাধ্যমে সেলের মধ্যে ঢুকতে পারে। এটা হচ্ছে আমরা করোনা হলে যেটা কমন সিমটম, জ্বর, কাশি, ব্রিদিং এর ডিফিকাল্টি হয়। এইখানে একটা খুব মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে যে যখন একটা ভাইরাল ইনফেকশন হয়, সমস্যা হয়, ভাইরাল ইনফেকশনের সিমটম আসতে দেরি হয়। খেয়াল করে দেখুন, সিমটম আসবে ভাবতে পারছেন 4 থেকে 5 দিনের মাথায় আমরা সিমটমস গুলো বুঝতে পারবো, অথচ শূন্য মানে ওই সময় ভাইরাসটা ঢুকে গেছে শরীরে, ইনেট ইমিউনিটি কাজ করতে শুরু করেছে। তারপরে আমি এই যে ডিপ ব্লু পিকটা দেখছি, তার মানে ভাইরাল সিমটম আসার আগে ভাইরালের সংখ্যাটা বেড়েছে, তারপরে ভাইরালের সিমটমস গুলো বুঝতে পারছি। এই যে ভাইরালের সিমটমস বুঝতে পারছি, খেয়াল করে দেখুন সেলুলার ইমিউনিটি মানে ইয়েলো দাগটা আমার টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট কিন্তু তখন অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং তারা অ্যাক্টিভেটেড হওয়ার পরে, তার মানে ভাইরাস ঢোকার 8 থেকে 10 দিন পরে আমার অ্যান্টিবডি IgG, এটা একটা অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন জি একটা ক্যাটাগরি অফ অ্যান্টিবডি, IgM ইমিউনোগ্লোবুলিন M আর একটা ক্যাটাগরি অফ অ্যান্টিবডি, এই দুটো অ্যান্টিবডি তখন বেরোচ্ছে স্পাইক প্রোটিনের উদ্দেশ্যে। তাহলে ইনেট ইমিউন রেসপন্স ভাইরাস ঢুকলে অবিলম্বে হয়, যদিও ভাইরাল সিমটমস ধরা পড়ে না। অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স স্টার্ট হতে কিন্তু 6 থেকে 7 দিন লাগে। এটাতে আমি যাচ্ছি না, এই ছোট্ট করে খালি এটা বলার কারণ এখন যেহেতু আমরা সেলগুলো সব চিনে নিয়েছি, প্রথম আমরা এই ছবিটাতে দেখি এপিথেলিয়াল সেলস এর মধ্যে করোনা ঢুকলো, করোনা ভাইরাস সেলকে ইনফেক্ট করে সেলগুলো থেকে বেরিয়ে এলো। আমরা ডেনড্রাইটিক সেলের নাম শুনেছি, ইনেট ইমিউনিটি সেল। ডেনড্রাইটিক সেল ওগুলোকে গ্রাস করলো, গ্রাস করে ও কি করবে, কুচি কুচি করে স্পাইক প্রোটিনের জায়গাটা টি হেল্পার সেলকে প্রেজেন্ট করলো,
যে মুহূর্তে টি হেল্পার সেলকে প্রেজেন্ট করলো, ও নিজে এবং হেল্পার সেল এবং আশেপাশের বিভিন্ন সেলরা, খেয়াল করে দেখুন এই যে স্যাফরন বক্সটা কত ধরনের সাইটোকাইন্স বার করছে, আইএফএন আলফা, আইএফএন গামা, IL-1 বিটা। এই যে হঠাৎ করে এতগুলো কেমিক্যালস ব্লাডে বেড়ে যাচ্ছে, এইটাকে বলা হয় সাইটোকাইন স্টর্ম। তার মানে এটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেম বডিকে বোঝানোর জন্য যে একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, সেই জন্যে তোমরা তৈরি হও, তোমরা সক্রিয় হও, তোমরা এসো এই দিকে, সেটা বোঝানোর জন্যই সাইটোকাইন গুলো বের করে। কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে কি হয়, এটার ফলটা অনেক সময় মারাত্মক হয়ে যায়। হঠাৎ করে যদি এটা বেড়ে যায় তাহলে অনেক সময় কার্ডিয়াক প্রবলেম শুরু হয়, নিউমোনিয়া শুরু হয়। আর যদি আস্তে আস্তে এটা বাড়ে, মানে সাইটোকাইনের সংখ্যাটা একটু একটু অল্প অল্প করে বাড়ে, তাহলে অনেক সময় এটা রিকভারির দিকে যায়। সো এইটা আমরা করোনার শুরু ইনফেকশনের মানে গত বছর প্রথম দিকে বারবার এই সাইটোকাইন স্টর্ম নিয়ে সমানে কথা হচ্ছিল, তো এইটা হচ্ছে সেই সাইটোকাইন স্টর্ম। এবার যেটা আমি এক্ষুনি বললাম, তাহলে করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা এইটুকু বুঝতে পেরেছি, অ্যান্টিজেনটা হচ্ছে স্পাইক প্রোটিনটা। তাহলে একমাত্র স্পাইক প্রোটিন এবং স্পাইক প্রোটিনটাই কিন্তু ACE2 রিসেপ্টরের সাহায্যে টার্গেট সেলে ঢোকে। তাহলে একমাত্র স্পাইক প্রোটিনটার এগেনস্টেই যদি আমরা অ্যান্টিবডি তৈরি করতে পারি, তাহলেই ওটা অ্যান্টিবডি যদি ওটাকে গিয়ে আটকে দেয়, তাহলে ও আর ACE2 রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না, তাহলে ও সেলকে ইনফেক্ট করতে পারবে না। অন্য কোনো জায়গাকে অ্যান্টিজেন হিসেবে ধরলে কিন্তু হবে না। যেমন এখানে ছবিতে দেখানো আছে, অন্য ক্ষেত্রে অন্য জায়গায় আমরা আরো দুটো অ্যান্টিবডি দেখানো আছে, অন্য জায়গায় গিয়ে বাইন্ড করছে, তারা কিন্তু কোনো কাজ করবে না। একমাত্র স্পাইক প্রোটিনের ক্ষেত্রে যদি অ্যান্টিবডি, স্পাইক প্রোটিনকে অ্যান্টিজেন হিসেবে ধরে যদি অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে এগুলোকে আমরা বলবো নিউট্রালাইজিং অ্যান্টিবডি। এটা হচ্ছে প্রোটেক্টিভ মেজার। আমরা এতক্ষণ এইটুকু বুঝেছি যে করোনা থেকে, মানে করোনা বা ভবিষ্যতে যত দিন এগোচ্ছে আমাদের পরিবেশ আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, এবং জীবাণু ছোটখাটো, এরা তো পৃথিবীর আদিকাল থেকে রয়েছে, এই জীবাণুগুলো কিন্তু খুব ইভলভ করে গেছে। তো আমাদের পার্সোনাল হাইজিনটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি ইমিউন সিস্টেমকে মাথায় রেখে আমাদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করি, তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে ভীষণভাবে সুরক্ষিত থাকবো। এবার আসছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন যেগুলো উঠে এসছে। 3টে স্ট্রেন উঠে এসছে, একটা ডেনমার্কে, একটা ইউনাইটেড কিংডমে, একটা সাউথ আফ্রিকাতে। এবং 3টে স্ট্রেনই কিন্তু দেখা গেছে যে প্রায় স্পাইক প্রোটিনের স্ট্রাকচারের তারতম্য। তার মানে অরিজিনাল করোনার স্পাইক প্রোটিন স্ট্রাকচারটা যেটা ছিল, গঠনটা যেটা ছিল, এই যে ভ্যারিয়েন্ট স্ট্রেনগুলো আমরা দেখতে পাচ্ছি, ডেনমার্কের ক্ষেত্রে ক্লাস্টার 5, ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে সেটা হচ্ছে SARS-CoV-2 VOC2020-1201 ভ্যারিয়েন্ট, বা যেটা আমরা সাউথ আফ্রিকার ক্ষেত্রে যে ভ্যারিয়েন্টটা দেখছি, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ভ্যারিয়েশনটা হয়েছে স্পাইক প্রোটিনের গঠনে। তাহলে সমস্যাটা কোথায় রাইজ করছে? আমার শরীরে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে আছে আমার প্রথম স্পাইক প্রোটিনটাকে দেখে। এইবার যখন নতুন করোনা আমাকে ইনফেক্ট করলো, তার স্পাইক প্রোটিনের গঠন চেঞ্জ হয়ে গেছে, আমার তৈরি অ্যান্টিবডি গুলো কিন্তু এই স্পাইক প্রোটিনকে চিনতে পারবে না। এটাই হচ্ছে সমস্যার জায়গাটা। এবার আসছি যেগুলো খুব কমন ভ্যাকসিন স্ট্র্যাটেজি যেগুলো ইউজ করা হয় ভ্যাকসিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথমটা যেটা কোভ্যাক্সিন যে পদ্ধতিতে করা হয়েছে, যে ভাইরাসটাকে মৃত করে দেওয়া হয়েছে, তার মানে অ্যাটিনুয়েট করে দেওয়া হয়েছে। অ্যাটিনুয়েট মানে ভাইরাস জিনোমের কিছুটা পোর্শন বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার ফলে ওটা মৃত হয়ে গেছে। এই মৃত পায় ভাইরাসটাকে দিয়ে ভ্যাকসিনটা বানানো হয়েছে। এই ভাইরাসটাকে চিকিৎসার ভাষায় বলা হয় ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এই ভ্যাকসিনটাকে যখনই আমি আমার শরীরের মধ্যে দিচ্ছি, খেয়াল করে দেখবেন জীবাণুগুলোকে দেখলেই ডেনড্রাইটিক সেল বা আমাদের যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাদেরকে গ্রাস করবে, গ্রাস করে ওই ভাইরাসের বিভিন্ন অংশগুলোকে তুলে ধরবে হাতের মতো, এবং ওই অংশগুলোকে তুলে ধরলেই আমাদের যে লিম্ফোসাইটস গুলো, টি হেল্পার লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হবে, ও বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেটেড করবে, এবং আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে। কোভ্যাক্সিন, এই কোভ্যাক্সিনের কাজ মানে সায়েন্টিফিক বিজ্ঞান এটা হচ্ছে এটা, যুক্তিটা হচ্ছে এটা। এর পরেরটা হচ্ছে কোভিশিল্ড, প্রোটিন বেসড ভ্যাকসিন। কোভিশিল্ড এই পদ্ধতিতে করা হয়েছে। প্রোটিন বেসড ভ্যাকসিনের ক্ষেত্রে করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিনটা আছে, সেই স্পাইক প্রোটিনটাকে আলাদা করে নেওয়া হয়েছে, কারণ আমরা বুঝতেই পারলাম যে স্পাইক প্রোটিনটাই মেইন, ওটাই
বাইন্ড করে ACE2 রিসেপ্টরটার সাথে, ওইটাকে আলাদা করে ওইটা দিয়ে ভ্যাকসিন তৈরি করে ওই করোনার পেপটাইড মানে প্রোটিন সাব ইউনিট গুলোকে দেওয়া হচ্ছে মানুষের শরীরে। একই ওই প্রোটিন গুলোকেও এনগালফ করবে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এবং এনগালফ করে ওটাকে প্রেজেন্ট করবে সেই হেল্পার টি লিম্ফোসাইটস এর কাছে। হেল্পার টি লিম্ফোসাইটস সেই মতো অ্যাক্টিভেটেড হবে, সক্রিয় হবে এবং প্রকারান্তে বি লিম্ফোসাইট এবং টি সাইটোটক্সিক সেলকে সক্রিয় করবে। এর তৃতীয় পদ্ধতিটি, এটি একটু জিন লেভেলে হয়, তার মানে করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিনের জিনটা, জিন মানে আর কিছুই না কিন্তু ডিএনএর একটা সিকোয়েন্স যার একটা প্রোডাক্ট আছে। সহজ ভাষায় ডিএনএর একটা ছোট্ট জায়গা, সেই জায়গা যদি একটা প্রোডাক্ট দিতে পারে, প্রোডাক্ট একটা আরএনএ প্রোডাক্ট হতে পারে বা একটা প্রোটিন প্রোডাক্ট হতে পারে, তাকে আমরা জিন বলি। তাহলে এই যে জিনটা, স্পাইক জিনটাকে করোনা ভাইরাস থেকে সরিয়ে নিয়ে একটা অন্য কোনো ভাইরাস, যেটাকে আমরা বলবো সেফ ভাইরাস, তার মধ্যে ঢুকিয়ে সেই ভাইরাসটাকে ইনজেক্ট করা। এখন যেহেতু সেই সেফ ভাইরাসটাকে ইনজেক্ট করা হলো, ভাইরাসটা যথারীতি আমাদের সেলের মধ্যে ঢুকে আমাদের বিভিন্ন প্রোটিনস এর সাহায্যে ও নিজের কপি বাড়ালো, প্লাস যেটা আমি বলেছিলাম আরএনএটা খুলে বেরিয়ে আসে, ওইখানে স্পাইক জিন থেকে স্পাইক প্রোটিন তৈরি হলো, এবং সেই প্রোটিনগুলোকে আবার আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল গ্রাস করে সেগুলোকে প্রেজেন্ট করছে সেই আবার টি হেল্পার সেলের কাছে। টি হেল্পার সেল সেটা দেখে অ্যাক্টিভেটেড হয়, তারপর বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করবে, টি সাইটোটক্সিককে অ্যাক্টিভেট করবে। এটা হচ্ছে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন থার্ড। আর চতুর্থ স্ট্র্যাটেজি সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন, তার মানে আমি ডিএনএ বা আরএনএ ভ্যাকসিন বানাচ্ছি। এক্ষেত্রে আমি আরএনএটাকে একটা লিপিডের ফ্যাটের খোলসের মধ্যে দিয়ে সেলের মধ্যে ঢোকাচ্ছি, বা করোনা ভাইরাসের যে স্পাইক জিনটা সেইটাকে আমি সেলের মধ্যে ঢোকাচ্ছি। ঢুকে এবার সেইখান থেকে আমার ভাইরাল প্রোটিন গুলো বেরোলো, এবং তারপরে গল্পটা একই, ভাইরাল প্রোটিন গুলোকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নিল বা নিয়ে সেগুলোকে প্রেজেন্ট করলো আমাদের টি লিম্ফোসাইটের কাছে, হেল্পার ক্যাটাগরির কাছে। সে অ্যাক্টিভেটেড হলে বি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হবে, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হবে। এবার এই ছবিটা দেখায়, সেটা হচ্ছে করোনা আমাদেরকে একটু ঝাঁকিয়ে দিয়েছে। যে কোনো ভ্যাকসিন তৈরি হতে ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়াল, দেখুন ওপরের ছবিটা, 10 বছর লাগে। তার মানে ফেজ 4-এ যেতে একটা ভ্যাকসিন 10 বছরে পৌঁছয়। কিন্তু করোনা এমন ভাবেই আমাদের প্রকোপটা দিল, করোনা আমাদের কোনো সময় দেয়নি, কোনো টাইম দেয়নি, মানুষকে কোনো সময় দেয়নি। সময় না দেওয়ার ফলে খেয়াল করুন, ফেজ 4 করোনা আমার স্টার্ট করতে হলো 3 বছরের মাথায়। তার মানে একটা নর্মাল ভ্যাকসিন ডেভেলপ করতে লাগে কিন্তু 10 বছর। সেখানে করোনা এমন তাড়াহুড়ো শুরু করলো, এমন অবস্থা, এমন পরিস্থিতি শুরু করলো যে বাধ্য হয়ে গবেষকরা এই ঘটনাটাকে একটু এগিয়ে আনলো। এগিয়ে মানে ফেজ 4 ভ্যাকসিন ডেভেলপমেন্টের অনেকগুলো ফেজ হয়, 1, 2, 3, 4 এরকম অনেকগুলো ফেজেস আছে। ফেজ 4-এ এটা ঢুকে যাচ্ছে 3 বছরের মাথাতেই। এগুলো হচ্ছে বিভিন্ন অন্য ভ্যাকসিন যেগুলো বিভিন্ন জায়গায় এখনো গবেষণারত, এখনো দেওয়া হয়নি কিন্তু গবেষণারত কিছু নাম ভ্যাকসিনের। এবং শেষে আমি আজকের এটা শেষ করব কোভিশিল্ড আর কোভ্যাক্সিন দিয়ে। আমি সায়েন্টিফিক বিজ্ঞান পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি দুটো ভ্যাকসিন কিভাবে তৈরি হয়েছে। কোভিশিল্ডের ক্ষেত্রে এই ভ্যাকসিনটি শিম্পাঞ্জির শরীরের অ্যাডিনোভাইরাস বলে একটি ভাইরাসের মিউটেশন ঘটিয়ে সেই প্রতিষেধক তৈরি হয়েছে। তার মানে শিম্পাঞ্জির অ্যাডিনোভাইরাসকে ইউজ করা হয়েছে। আর কোভ্যাক্সিনের ক্ষেত্রে আমি দেখালাম ইনঅ্যাক্টিভেটেড ভাইরাসটাকে ইউজ করা হয়েছে। দুটোর ক্ষেত্রেই মূল উদ্দেশ্য হচ্ছে ভ্যাকসিনটা শরীরের মধ্যে গেল, এই ভাইরাল কম্পোনেন্ট গুলো বা প্রোটিন গুলোকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এনগালফ করলো, তাকে এবার হাতের মতো রিসেপ্টরের সাহায্যে প্রেজেন্ট করলো। মূল উদ্দেশ্য হেল্পার টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করলো, হেল্পার টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করলো, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করলো। তার মানে দুটোরই কিন্তু উদ্দেশ্য এক, যে আমার স্পাইক প্রোটিনটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। আর কার্যকারিতা হচ্ছে, যেহেতু
কোভিড এর আমরা জানি এরা মিউটেট করছে, স্ট্রেন মানে আরএনএটা মিউটেট করছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে স্পাইক প্রোটিনের গঠনও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বললাম ওইটা চেঞ্জ হয়ে গেলে মুশকিল, আমার একটা গঠন দেখে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, আবার গঠন চেঞ্জ হয়ে গেল স্পাইক প্রোটিনের, তো আগের অ্যান্টিবডি তো আর কাজ করবে না। ওই জন্য এখন যে নতুন নতুন স্ট্রেনস আসছে, এই সূক্ষ্ম সমস্যাটা এসে দাঁড়াচ্ছে যে নতুন নতুন স্ট্রেনস এর স্পাইক প্রোটিনের গঠনটাকে কি আমাদের অলরেডি যাদের ভ্যাকসিনেটেড হয়ে গেছি সেই অ্যান্টিবডি গুলো চিনতে পারবে, এটা একটা প্রশ্ন সম্মুখীন। তবে কার্যকারিতা দেখতে গেলে কোভিশিল্ডের হচ্ছে 90%, আর কোভ্যাক্সিনের হচ্ছে 100%। এই দিয়ে আজকের আমি করোনার এটা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ জানাই ডক্টর মালবিকা ভট্টাচার্যকে এত সুন্দর করে আমাদের বোঝানোর জন্য। যদি পার্টিসিপেন্টসদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি একটা প্রশ্ন করতে চাই, এখন কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে না কেন। থ্যাংক ইউ ডক্টর মালবিকা ভট্টাচার্য ফর দ্য এক্সেলেন্ট প্রেজেন্টেশন। যদিও আমি বেশ খানিকটা মিস করে গিয়েছিলাম একটা বিশেষ জরুরি কারণবশত, তাও শেষ অংশটুকু শুনতে পেরেছি। আমি দুটো কথা একটু নিছক কৌতূহলবশত জিজ্ঞাসা করছি। প্রথমত, আমি কাগজপত্রে একটু মাঝে মাঝে দেখতে পাচ্ছি নেজাল ভ্যাকসিন কথাটা মাঝে মাঝে উঠে আসছে। নেজাল ভ্যাকসিন এখনো পর্যন্ত চালু হয়নি, কিন্তু নেজাল ভ্যাকসিনের একটা তৈরির প্রক্রিয়া মনে হয় চালু আছে। এই নেজাল ভ্যাকসিনের সম্পর্কে একটু দু এক কথা বললে বিশেষ উপকৃত হই। আর তার সঙ্গে আরেকটা কথা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এইটা আমি খুব ভালো বুঝিনি, সেটা হচ্ছে যে এই যে 90% কার্যকরী বা 70% কার্যকরী, এই বিষয়টা যদি একটুখানি বুঝিয়ে বলেন তাহলে ভালো হয়। আদারওয়াইজ অসম্ভব ভালো লাগলো, শেষ অংশটুকুই শুনলাম, আমি প্রথমটা শুনতে পাইনি। আচ্ছা, নেজাল ভ্যাকসিন, হ্যাঁ যেটা বলি সেটা নেজাল ভ্যাকসিন সম্বন্ধে যেটা হচ্ছে, এখানে কিন্তু অ্যাডিনো ভাইরাস ভেক্টর ইন্ট্রানেজাল ভ্যাকসিন, তার মানে স্কিনের নিচে ঢোকাচ্ছে সুচ দিয়ে ভ্যাকসিনটাকে। যেহেতু আমাদের নোজের লাইনিং হচ্ছে বেরিয়ার ইমিউনিটির আন্ডারে পড়ে, কিন্তু নোজের লাইনিং এর ভেতরেই হচ্ছে মাস্ট সেলস বসে আছে। তার মানে এটা আমরা আশা করতে পারি মাস্ট সেল হচ্ছে আরেক ধরনের সেল, যেটা কিন্তু মানে যে কোনো ফরেন মানে জীবাণুকে এনগালফ করে সেটাকে আবার প্রেজেন্ট করতে পারে। তো এটা সম্ভবত মাস্ট সেলকে ট্রিগার করার জন্য, মানে ইমিডিয়েটলি মাস্ট সেলকে ট্রিগার করার জন্য হয়তো এই ভ্যাকসিনটাকে মানে এটা বোধহয় এখনো চালু হয়নি। বাট বিজ্ঞান পদ্ধতিটা এটা যে আমার নেজালের যে মিউকাস মেমব্রেন আছে ওখানে মাস্ট সেল বসে আছে। তাহলে আমি যদি মিউকাস মেমব্রেনে ডিরেক্ট ভাইরাসটা, এই যে অ্যাডিনো ভাইরাসটাকে ভেক্টর অ্যাডিনো ভাইরাস, তার মানে ওটাকে ইনঅ্যাক্টিভেটেড করা হয়েছে, অ্যাডিনো ভাইরাসটাকে ঢোকাতে পারি এবং মাস্ট সেলকে অ্যাক্টিভেট করতে পারি, তাহলে ইমিউন সিস্টেমের অ্যাক্টিভেশন প্রক্রিয়াটা একটু তাড়াতাড়ি হবে। কারণ প্রক্রিয়াটা তো একটু স্লো, 0 থেকে 4 থেকে 96 এর পর আমি ডিরেক্ট মাস্ট সেলকে অ্যাক্টিভেট করলে আমি কিন্তু প্রক্রিয়ার জায়গাটা একটু তাড়াহুড়ো করে স্টার্ট করতে পারবো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট ডক্টর সরকারের, মানে আমি যেটুকু জানি এটা সম্বন্ধে আমার আরো বিশদ পড়াশোনা করা মানে করতে হবে নেজাল ভ্যাকসিন নিয়ে আরেকটু বিশদভাবে বলতে গেলে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শতাংশ, কেন ফুল প্রুফ না? যে কোনো ভ্যাকসিন কে ফুল প্রুফ হতে গেলে যে মানে জীবাণুটা, সেই জীবাণুটাকে ফিক্সড থাকতে হবে। ফিক্সড থাকতে হবে মানে সেই জীবাণু ইভলভ করলে চলবে না। সেই জীবাণুটা যদি নিজে ইভলভ করে, সেই জীবাণুটা যদি নিজে বারবার মিউটেট করে, তাহলে কি হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তার স্পাইক প্রোটিনের কিছু কিছু জায়গায় চেঞ্জ হতে শুরু করবে। এখন সেই ক্ষেত্রে যখন আমার তো একটা মাইক্রোবকে ধরে এই অ্যান্টিবডি গুলো বানানো, আমার একটা স্পাইক প্রোটিনের একটা চিহ্ন, একটা প্যাটার্নকে দেখে বানানো, এই প্যাটার্নটা যদি ফিক্স থাকে তাহলে ভ্যাকসিন ফুল প্রুফ। আমাদের পৃথিবীতে আমরা এরকম অনেক রোগ পেয়েছি যেখানে ফুল প্রুফ ভ্যাকসিনেশন হয়ে গেছে। আমাদের পৃথিবীতে এখন আর আমরা স্মল পক্স শুনি না, কিন্তু আমার যদি স্পাইক প্রোটিন যেটাকে চিনে ওই প্যাটার্নটা যদি সূক্ষ্মতর সূক্ষ্ম চেঞ্জ হয়, তাহলে আমার যে অরিজিনাল ভ্যাকসিনটা একটা প্যাটার্ন দেখে বানানো হয়েছে, প্যাটার্নের মধ্যে সূক্ষ্মতর চেঞ্জ এসে গেলে কিন্তু
অ্যান্টিবডি কতটা চিনবে এইটা একটা সংশয়ের জায়গা সৃষ্টি হয়। ওই জন্যে ফুল প্রুফ বলা যাচ্ছে না ভ্যাকসিনকে, কারণ এই ভ্যাকসিনগুলো যখন তৈরি হয়েছিল প্রায় বছর খানেক আগে, সেই সময়কার করোনা মাইক্রোবটাকে দেখে তৈরি হয়েছিল। কিন্তু তারপরে আমরা এইটুকু বুঝতে পারছি যে করোনা কিন্তু খুব দ্রুত হারে মিউটেট করছে, তার মানে ইভলভ করছে। তার ফলে স্বভাবতই ওকেও বাঁচতে হবে। ভাইরাসের দিক দিয়ে যদি দেখি একটা স্পাইক প্রোটিনে আছে বলে ওরা অ্যান্টিবডি তৈরি করে আমাকে মেরে ফেলবে, আমি স্পাইক প্রোটিনের তারতম্য ঘটাতে শুরু করি। এই যে তারতম্যর জন্য হয়তো এটা ফুল প্রুফ জায়গায় পৌঁছতে পারছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম শিওর যে অত্যন্ত মনোগ্রাহী লেকচার হয়েছে, যদিও কিছুটা অংশ আমি মিস করে গেছি, বাট থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ ম্যাম। আমি মেদিনীপুর থেকে কথা বলছিলাম। ম্যাডাম, অটো ইমিউনো ডিজিজের ক্ষেত্রে যদি মায়াস্থেনিয়া গ্রেভিস হয় কোনো আক্রান্ত ব্যক্তির, তিনি কিভাবে এই করোনা থেকে মুক্ত পাবে বা তার এই আক্রান্ত ইমিউনিটি সিস্টেমটা কিভাবে হয়, যদি একটু সংক্ষেপে বলেন। আর আপনার তো সত্যি খুব মারাত্মক আলোচনা করেছেন এবং খুব ভালো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ম্যাম। মায়াস্থেনিয়া গ্রেভিসের অটোইমিউন ডিসঅর্ডার তো, সেইটা কোন ইমিউনোসাইট পপুলেশন, এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরটার এগেইনস্টে বোধহয় আমার মনে হয়। হ্যাঁ ম্যাম, হ্যাঁ অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরটা একেবারে কাজ করে না। ঠিক, একদম ঠিক, অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরটা একদম কাজ করে না। এইবার আমাদের করোনা অটোইমিউন ডিসঅর্ডার মানে আমাকে বুঝতে হবে আমার ইমিউন সিস্টেম একটু ড্রব্যাকে আছে। এখন আমি এই ধরনের কেস ঠিক মানে অটোইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে যেটা বলতে পারি যে সেটা হলে করোনার প্রকোপটা কিন্তু বাড়বে। মানে আমাকে এই জায়গাটা একটু পড়াশোনা করে বলতে হবে যে এক্স্যাক্টলি কি হতে পারে, কারণ এইটা আমি না মানে দেখে ঠিক বলতে চাইছি না। মানে আপনি আমার সাথে পরে যোগাযোগ করে নিতে পারেন, আমি আপনাকে জানাবো। আমার এক্ষুনি আমি যেটুকু মনে পড়ছে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের এগেইনস্টে অ্যান্টিবডি গুলো তৈরি হয়, কিন্তু করোনার সাথে আমি যদি অটোইমিউন ডিসঅর্ডারকে মেশাই, আমরা এতক্ষণ ধরে এটুকু বুঝলাম যে করোনা কিন্তু অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর মানে এটা আমার নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে ঘটনাটা। মাসকুলার ডিস্ট্রফি হয়। এক্স্যাক্টলি, করোনা কিন্তু আমার রেসপিরেটরি সিস্টেমের সেলকে ধরছে, রেসপিরেটরি সিস্টেমের সেলকে ধরে রেসপিরেটরি সিস্টেমের সেলের মধ্যে দিয়ে ঢুকে ও ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন করছে। এবার যদি ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন করে আর সেক্ষেত্রে আমার লিম্ফোসাইটস বেড়ে যায়, তাহলে তো মায়াস্থেনিয়া গ্রেভিসের পেশেন্টের সমস্যা হওয়া উচিত। এক্স্যাক্ট কি সমস্যা হবে এটা একটু বিশদ জেনে বলতে হবে। হ্যাঁ ম্যাম, মানে আক্রান্ত তো যেহেতু অটো ইমিউনো ডিজিজ, যে কোনো ইমিউনো সিস্টেমটাই চট করে ফল করে যায়, তাড়াতাড়ি আক্রান্ত হয়। করোনার আক্রান্তও হয়েছেন এবং আমার নিজের কাকুই হচ্ছে এই ডিজিজে আক্রান্ত আর কি, সেই জন্য এটা নিয়ে একটু বেশি। তারপরে কি হলো মানে আলটিমেটলি মানে সমস্যাটা কি? মানে এতে হাসপাতালে নার্সিং হোমে ভর্তি করতে হয়েছিল, সিভিয়ার হয়েছিল। উনি সবকিছুই যা ওই আপনার মাসকুলার যে ইয়েগুলো দেয়, ইঞ্জেকশন গুলো, সেগুলো দিয়ে উনি এখন সুস্থ আছেন। আমি বলছি তারপরে উনি ভ্যাকসিন ঠিক কতদিন পরে নিতে পারেন বা নেওয়া উচিত কিনা, সেই সব নিয়েই একটু কোয়ারি ছিল আর কি। আপনার সঙ্গে আমি পরে যোগাযোগ করবো যদি মেল আইডিটা করে নেবেন। আর ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে একটু ডাক্তারের পরামর্শ নেবেন, আমি বিজ্ঞানটা বলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডাক্তারের পরামর্শ। আপনি বিজ্ঞানের জায়গাটা জানতে চাইলে আপনি নিশ্চয়ই পরে যোগাযোগ করে নেবেন, আমি একটু বলে দেবো। হ্যাঁ, মেল আইডিটা একটু ম্যাম প্রোভাইড করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি, আমি চ্যাট বক্সেই করে দিচ্ছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা কমেন্ট করতে চাই, ক্যান আই ডু? হ্যাঁ। আচ্ছা, ওই নেজাল ভ্যাকসিন নিয়ে যে কথাটা হচ্ছিল, তো আমি জাস্ট একটু আপডেট করতে চাইছি। আমার নাম ডক্টর কৌশিক ভারতী, আমি ইউনেস্কোতে কাজ করি। আচ্ছা, নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, এখন মোটামুটি 3টে ভ্যাকসিন তৈরি হচ্ছে ওয়ার্ল্ডে, নেজাল ভ্যাকসিন। এগুলো ড্রপ দিয়ে দেওয়া হয় নাকে। 3টেই রিসার্চে আছে। একটা নাম হচ্ছে কোভিভ্যাক, এটা আমেরিকান কোম্পানি একটা তৈরি করছে, কোডাজেনিক্স। একটা হচ্ছে অ্যাডেনোভাইরাস বেসড, আপনি যেটা বললেন এটা চাইনিজ ভ্যাকসিন, এটা উহানে তৈরি হচ্ছে। আর আমাদের দেশেও একটা তৈরি হচ্ছে, ভারত বায়োটেক, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এই 3টে ভ্যাকসিন তৈরি হচ্ছে।
আর এসেনশিয়ালি ডক্টর সরকার যেটা জানতে চাইলেন যে নেজাল ভ্যাকসিন দিলে কি হয়, ওটা এসেনশিয়ালি আইজিএ রেসপন্স তৈরি করে। আমাদের এই যেসব ভ্যাকসিনগুলো এখন ইউজ হচ্ছে এগুলো আইজিএ আর আইজিজি আর আইজিএম তৈরি করে মেনলি, আর এখানে মিউকোসাল ইমিউনিটি স্টিমুলেট করে আইজিএ তৈরি করে। এই বেসিক্যালি আমার যেটুকু নলেজ, এটা জাস্ট আপডেট করলাম। থ্যাংক ইউ, আমিও আপডেটেড হলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকবার একটু কথা বলতে চাইছি, পার্টিকুলারলি এইমাত্র যেটা আপনাকে অনেক ধন্যবাদ। যেটা বলা সেটা হচ্ছে যে এই যে ধরুন আইজিজি এবং আইজিএম রেসপন্সের কথা যেটা এখনকার ভ্যাকসিন প্রমোট করছে, এটাই এলিসিট করছে, আর আইজিএ রেসপন্স, এই দুটো থেকে এসেনশিয়ালি প্রোটেকশনের মাত্রার কোনো তফাৎ হতে পারে? পার্টিকুলারলি ধরুন ভ্যাকসিন নেওয়ার খুব অল্প সময়ের মধ্যে যদি এক্সপোজার হয়, তাহলে কি এই আইজিজি আইজিএম ভার্সাস আইজিএ রেসপন্সে কোনো প্রোটেকশনের তফাৎ আমরা দেখতে পারি? একটু বলেন। আমি বলবো নাকি আপনি বলবেন? বোধহয় আপনার কাছে শুনতে চাইছে বোধহয়। আচ্ছা আইদার অফ ইউ, মানে যিনি বলবেন তিনি আমাকে এনলাইটেন করবেন আর কি। আচ্ছা, আইজিএটা এসেনশিয়ালি মিউকোজাল ইমিউনিটি করে আমাদের নেজাল লাইনিং এ যেগুলো থাকে, মানে যে লিম্ফয়েড টিস্যুগুলো, ওখানে আইজিএ তৈরি হয়। এখন যদি কেউ ইনফেক্টেড হয়, এখন দেখা গেছে ভ্যাকসিনেশন নিলেও মানে ব্রেক থ্রু ইনফেকশন হচ্ছে, তাতে যে ইনফেক্টেড হচ্ছে সেও ছড়াতে পারে। আর মানে ইয়ে করে, সেটা কিন্তু আইজিএ রেসপন্স যেটা হয়, যদি নেজাল ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে যাওয়া মানে লাংসে পেনিট্রেট করাটা প্রিভেন্টেড হবে। আর আইজিএ আর আইজিএম যেগুলো, এই দুটো যে এখনকার যেসব ভ্যাকসিন আছে এগুলো কিন্তু ব্লাডে থাকছে। সুতরাং যখন ভাইরাস ইনফেক্ট করছে লাংস দিয়ে মেনলি যাচ্ছে, গিয়ে অ্যালভিওলাস পেনিট্রেট করে যখন ব্লাডে মিশছে, তখনই কিন্তু আইজিএম আইজিজি নিউট্রালাইজ করতে পারবে। ওয়ারাস নেজাল ভ্যাকসিন যখন ডেভেলপ হবে, এখনো হয়নি, ফেজ 1 ট্রায়াল চলছে, ক্লিনিক্যাল ট্রায়াল, তো তখন আর কি মানে ভাইরাস যখন স্প্রেড করবে নোজেতে, ওরোফ্যারিংসে ওটাকে আটকে দেবে আর কি। এই মোটামুটি ডিফারেন্স এই দুটো। থ্যাংক ইউ ওয়ান্স अगेन, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন নেই। আমি ডক্টর মালবিকা ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেক শ্রোতাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এখানেই আমাদের আলোচনা শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।